আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। 25 দিনে ইংরেজি শিখি ইংরেজি বিষয়ক এই কর্মশালার আজ হচ্ছে এটি চ্যালেঞ্জ 2, ডে 2 এর আয়োজন। এক বুক স্বপ্ন নিয়ে, দু চোখ ভরা স্বপ্ন নিয়ে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছ, একটি ক্লাস শেষ করেছো চ্যালেঞ্জ 1-এর, এবং আজকে যারা 2-এ উপনীত হয়েছ, এর ভিতরে নানাবিধ প্রশ্ন তোমাদের ভিতরে উদয় হয়েছে। আমি পারবো কি পারবো না, আমার দ্বারা সম্ভব কিনা, গত ক্লাসে তো অনেক কিছুই বুঝলাম না, এই তো কথা। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাকে যা দিয়েছি আমি, শুধু এই জিনিসটাই তুমি যদি বারবার রিপিট করো, তোমার অনেক প্রশ্নের আনসার তুমি পেয়ে যাবে। আমি আবার রিপিট করছি আমার কথাটা। তুমি যে জায়গাটায় বোঝনি, খুব কঠিন, মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার দ্বারা সম্ভব নয়, যারা এটি ভাবছো, তাদেরকে এমন জিনিস আমি দিয়ে রেখেছি। এই ক্লাসটি বারবার যদি রিপিট করো, আবার যদি দেখো, তুমি যে জায়গাটা বোঝনি ওটা অটোমেটিক্যালি বুঝে যাবে। আলহামদুলিল্লাহ, আমি শিক্ষার্থীদের হৃদয়ের কথা, মনের কথা বুঝেই কিন্তু বেসিকলি ক্লাসগুলো তৈরি করেছি। তো এখন সমস্যা যেটা হবে যে একবার ক্লাস দেখার পর পরবর্তীতে কিন্তু অনেকের এই ক্লাসটা দেখার আর রুচি থাকে না। এটা কিন্তু খুবই স্বাভাবিক। এটা নাটক, সিনেমা, তুমি যার ক্ষেত্রে বলো না কেন, একবার দেখা হয়ে গেলে কিন্তু সেটা দেখতে ইচ্ছে করে না। কিন্তু এই ক্লাসগুলোকে তুমি নাটক বা সিনেমার সঙ্গে তুলনা করবে না। এটা যেহেতু তোমার জীবন পরিবর্তনের জন্য, এটা তোমার জন্য, তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে চাও, সুতরাং ভালো না লাগলেই তাতে সমস্যা কি? আবারও দেখো, যেখানে বোঝনি আবারও দেখো, ঠিক আছে? বাট এই কথাটি বলার আর কোনো উপায় থাকবে না, স্যার ওখানে ওখানে বুঝিনি। বিশ্বাস করো, ক্লাসটা রিপিট করলে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে। অলরেডি একজনে কমেন্ট করেছে, স্যার ক্লাস 1-এর সব মুখস্থ, ঠুটস্থ এবং কণ্ঠস্থ করেছি। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। শুরু করছি আজকের আয়োজনটি, কোনো কথা বলা যাবে না, একেবারে ঠিকঠাক মতো। জাস্ট আমি চাইবো যে তোমরা মনোযোগ দিয়ে, আমি চাইবো তোমরা শতভাগ মনোযোগ দিয়ে একেবারে ক্লাসে আমি যেটা বলছি তোমরা সেটা খেয়াল করবে, কেমন? ওকে, এই 25 দিনের আয়োজনের আজকে আমাদের হলো এটি ডে 2। ডে 2 এর শেষে বিশেষ কিছু ডিরেকশন থাকবে তোমাদের। যেমন তোমাদের অনেকের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে স্যার, ডিরাইভেটিভস যেটার কথা বলেছিলেন এবং কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ একই শব্দে যে আমরা 4টা করে রূপ পেয়েছিলাম, নাউন, এরপরে হলো ভার্ব, এরপরে হলো অ্যাডজেক্টিভ, এবং আরেকটি হচ্ছে অ্যাডভার্ব, রাইট? এর আমি একটা শিট কিন্তু অলরেডি দিয়েছি। এই শিটটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা যারা যুক্ত আছো, অ্যাপ এবং ওয়েবসাইটে চমৎকার করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিও। এবং এইটা তোমাকে নিজ দায়িত্বে পড়তে হবে, একেবারেই নিজ দায়িত্বে এই পড়াশোনাটা তোমাকে চালিয়ে যেতে হবে, ঠিক আছে? এটা খুবই চমৎকার জিনিস, এবং রুটিন করে করে প্রতিদিন 20টা 30টা করে পড়বে। আসলে এগুলোকে বলেছিলাম কি বলতো, ইংরেজির মূলধন। তো মূলধন কি করতে হবে? তোমাকেই কন্ট্রোলে রাখতে হবে। এর সঙ্গে আমি দিতে চেয়েছিলাম কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ ভার্বের V1, ভার্বের V2, ভার্বের V3, অর্থাৎ গো, এরপরে হচ্ছে ওয়েন্ট, এরপরে হচ্ছে গন। এই টাইপের লম্বা আমি 200টা অলরেডি ভার্ব দিয়েছি। এটা কোথায় পাবে? এটাও তোমরা যারা যুক্ত হয়ে আছো অ্যাপ বা ওয়েবসাইটে, সেখান থেকে পেয়ে যাবে। বাট গুড নিউজ ইজ দ্যাট যারা নোটস করছো না, তাদের জন্য আমি কিন্তু চমৎকার একটা বুক পাবলিশ করব এই 25টা ক্লাস হয়ে গেলে। সো এখন শুধু ক্লাস দেখো, জরুরি বিষয়টা নোটস করো, বাট সুন্দরভাবে তোমরা বই আকারে যদি পেতে চাও, ওয়েট করতে হবে। আর এই 25টা দিনের আয়োজন শেষে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আজ আমরা শুরু করছি ডে 2। 2টা ক্লাস করব আমরা, ঠিক আছে? সো এখন ক্লাসে আমরা ফিরে যাই, কোনো কথা চলবে না, জাস্ট মনোযোগ থাকবে ক্লাসে। গেট রেডি। ওকে, সো আমরা আমরা হচ্ছে ক্লাস 1টা শুরু করছি, আর কোনো কথা চলবে না। রেডি? গত 3টি ক্লাসে আমরা, প্রথম ক্লাসে আমরা ওয়ার্ড সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়েছিলাম, ওয়ার্ড আমরা বুঝি। এরপরে ওয়ার্ড প্লাস ওয়ার্ড যে সেন্টেন্স হয় সেটা আমরা দেখেছি। এরপর যখন এই সেন্টেন্সের কথা বলেছিলাম, তখন আমাকে বলতে হয়েছিল যে সেন্টেন্সের ভেতরে একটা সাবজেক্ট পাওয়া যায়, এরপর একটা ভার্ব পাওয়া যায়, এরপরে এক্সটেনশন পাওয়া যায়। কি পাওয়া যায়? এক্সটেনশন বা বাড়তি অংশ। এই এক্সটেনশনের ভেতরে আমরা দেখেছি অবজেক্ট পাওয়া যায়, রাইট? অবজেক্ট পাওয়া যায়। সো আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করেছি।
অবজেক্ট। এরপরে আমরা গত ক্লাস লেকচার 2তে দেখেছি যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের ভিতরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো যখনই আমি এই স্ট্রাকচারটা দিচ্ছি, তোমাদের যাদের মনোযোগ রয়েছে ক্লাসে তারা কিন্তু খুব ঠিকঠাক করে বুঝতে পারছো যে ইয়েস আমি এটা বুঝতে পারছি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কথা হয়েছিল। যখন অবজেক্ট থাকে সেই ভার্বটার নাম ছিল ট্রানজিটিভ ভার্ব, মনে করে। আচ্ছা, তোমরা কেউ কেউ বলছো যে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ না। আসলে কি সত্য কি না আমাকে একটু দেখতে হবে, একটু ওয়েট করো। কমপ্লিমেন্ট। তো যখনই আমি এই স্ট্রাকচারটা দিচ্ছি, তোমাদের যাদের মনোযোগ রয়েছে ক্লাসে তারা কিন্তু খুব ঠিকঠাক করে বুঝতে পারছো। আচ্ছা, একটু ওয়েট করো, তোমরা যারা লাইনে আছো সবাই একটু ওয়েট করো, সবাই একটু ওয়েট করো। ডিয়ার ভিউয়ার্স, সাউন্ড জনিত সমস্যা আসলে প্রযুক্তির বিচ্যুতি তো থাকতেই পারে, বাট আসলে আমাকে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবে। নেটওয়ার্কের সমস্যা প্রচুর। এই জন্য তো না আসলে জানি নেট। শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা একটু সময় নেব সাউন্ড চেকের জন্য, সো সেই সময়টুকু আমাকে দেবে সবাই। আচ্ছা, আমরা একটু সময় নেব সাউন্ড চেকের জন্য, সো সেই সময়টুকু আমাকে দেবে সবাই। দেখো লেকচার 1-এর কথা, আবার যখন কমপ্লিমেন্ট ছিল সবার শেষে সেই ভার্বটার নাম ছিল লিঙ্কিং ভার্ব, মনে হচ্ছে তো? তো এই আলোচনাগুলো আমরা কমপ্লিট করেছি গত 1 এবং 2 ক্লাসে। গত 1 এবং 2 ক্লাস করার পর আমরা কতটুকু শিখেছি, আমরা আসলে ইংরেজি কতটুকু বুঝেছি, সেইটার একটা ছোট্ট টেস্ট নেওয়া খুব প্রয়োজন। ওকে, লেটস সি। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি যে হিজ থিওরি ইজ
ইন্টারেস্টিং। ভালো করে বোঝো, হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং। যারা মনোযোগ দিয়ে গত 2টি ক্লাস করেছো তারা কিন্তু খুব চমৎকার করে বুঝতে পারছো যে স্যার হিজ থিওরি এটা হচ্ছে সাবজেক্ট, এটার নাম কি? এটার নাম হচ্ছে সাবজেক্ট। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো তারা কিন্তু খুব চমৎকার করে বুঝতে পারছো ইজ এটার নাম হচ্ছে ভার্ব, এবং যেন তেন ভার্ব না, এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিল আমার বিশ্বাস যে তোমাদের এটা মনে আছে। ওকে, আসো। আর এই যে ইন্টারেস্টিং যে শব্দটা আছে সেটার নাম কি বলো তো? KING। আচ্ছা, তো লিঙ্কিং ভার্বের পর যে শব্দটা থাকে সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ক্লিয়ার? আমার মনে হয় যে যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছিল তাদের এটা মনে আছে। সো এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং আমি এটাও বলেছিলাম যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে ইজ ইকুয়াল টু দেওয়া যায়, মানে হিজ থিওরিটা ইন্টারেস্টিং, তার মানে ইন্টারেস্টিংটাই হচ্ছে তার থিওরি, অথবা তার থিওরিটাই হচ্ছে ইন্টারেস্টিং বা আকর্ষণীয়, একে অপরের পরিপূরক। কি মনে হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। এখন আসো, এই যে ছোট্ট জিনিসটা, সহজ জিনিসটা তুমি শিখেছো, কিন্তু তো এখন সবশেষে আমি আরেকবার তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমাকে জাস্ট কমেন্টে জানিয়ে দাও। প্রত্যেকেই আমরা শুনতে পাচ্ছি, একেবারে ফুল কনসেন্ট্রেশন দেবো আমরা একটু ক্লাসে। ওকে, আমাকে একটু কমেন্টে জানাও। কিন্তু হয় কি, এটা শেখার পর তুমি যখন একাডেমি ক্লাসগুলোতে থাকো, অথবা অ্যাডমিশন, জব প্রিপারেশান, অথবা হায়ার লেভেলে আসো, তখন কি হয়, এটাকে একটু জটিল করে দেয় এবং দিয়ে বলে হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং, ফিলিং ইন দ্য গ্যাপ। এবার বলো তো বাবা, এই যে ফাঁকা জায়গাটা একটা ওয়ার্ড হবে, সেই ওয়ার্ডটা কি? এখন তো তুমি মহা মুসিবতে পড়ে যাও যে অমুক তমুক স্যার আমাকে এই পর্যন্ত শিখাইছিল বা আমি এটা বুঝেছিলাম, বাট এইখানে কি হবে সেটা তো আমি বুঝি নাই। বলো দেখি, আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করব যে এই ফিলিং ইন দ্য গ্যাপে তুমি কোন ওয়ার্ড বসাতে চাও, ঝটপট করে একটু আমাকে জানিয়ে দাও। ক্লিয়ার? তাহলে স্বাভাবিকভাবেই মোস্ট অফ দ্য স্টুডেন্টসের যেটা মনে হয় যে বাক্যটা তো পরিপূর্ণ, একটু আগেও সেটা দেখলাম যে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট, বাট এই জায়গাটা কি বসতে পারে? তো আমরা যদি স্ট্রাকচারটাকে আমরা একটু গভীর থেকে দেখি যে সাবজেক্ট, ভার্ব, এরপর হচ্ছে কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্টের আগে যে ভার্বটা আছে তার নাম হচ্ছে এল ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এই কমপ্লিমেন্টের পর যদি কোথাও কোনো ফাঁকা থাকে তাহলে যে ওয়ার্ডটা বসতে চায় সেটি হচ্ছে অ্যাডভার্ব। সেটা কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। এখন তুমি অ্যাডভার্ব চেনো না, আমি যে বললাম আজকে আমি তোমাদের 200টা ওয়ার্ডের লিস্ট দেব, সেখানে অ্যাডভার্বের একটা লম্বা লিস্ট পাবে, যে একই শব্দ নাউন তার আবার নির্দিষ্ট একটা অ্যাডভার্ব আছে যেগুলো মুখস্থ অংশ। তাহলে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্টে পরে যে বসতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই জিনিসটি জানা হলো তোমার প্রথম কাজ, এবং একজন শিক্ষক, একজন মেন্টর, একজন ভাইয়া তোমাকে এই জিনিসটা শেখাবেন, এই মৌলিক বিষয়টা। এরপরে তুমি তোমার মতো করে সেটা অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি অনেকেই কৌশলটা বলেছ। সো হিজ থিওরি ইজ ইন্টারেস্টিং, আমি এখানে দিতে পারি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি হতে পারে? ইন্টারেস্টিং অ্যাট অল, মানে আদৌ, মানে তার থিওরিটা চমৎকার, আদৌ চমৎকার। অথবা আমি বলতে পারি অ্যাজ ওয়েল, অথবা আমি বলতে পারি তার থিওরিটা চমৎকার কাদের কাছে? টু দ্য এক্সপার্টস, অথবা এক্সপার্টস, বিশেষজ্ঞদের কাছে। এই যে টু এর পরে যখনই তুমি একটা নাউন নিয়েছো, এইটা কিন্তু হয়ে গেছে অ্যাডভার্ব। তাহলে ছোট্ট করে একটু কৌশলে মনে রাখো, অ্যাডভার্ব যদি একটা শব্দ হয় তাহলে তো সেটা অ্যাডভার্ব। যেমন ধরো অলওয়েজ, ফাস্ট, এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যখন দুইটা শব্দ মিলে অ্যাডভার্ব হয়, মনে রেখো প্রেপোজিশন, ছোট্ট কথা, প্রেপোজিশনের পর যদি কোথাও একটা নাউন থাকে ইজ ইকুয়াল টু, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। সেটার নাম কি হয়ে যায়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। এই হচ্ছে প্রেপোজিশন। ইয়েস, এরপরে হচ্ছে এক্সপার্টস, প্লুরাল, বিশেষজ্ঞদের কাছে। অতএব এটি হচ্ছে নাউন, তাই এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অথচ অনেকেই পরীক্ষার হলে হয়তো ফিলিং ইন দ্য গ্যাপ দেখে তার মনেই হবে যে এখানে সম্ভবত কিছুই হবে না। আশা করি বুঝে নিয়েছ যে এই কথাটুকুই শেষ কথা ছিল না, যে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট দিয়ে বাক্য একটি শেষ। এরপরে শূন্য থাকলে বা সেখানে তুমি যদি কিছু বসাতে চাও তাহলে তুমি সেখানে কি বসাতে পারো? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে পারো। আশা করি ছোট্ট এই ইনফরমেশনটা তোমার মাথায় ঢুকেছে। এবার নেক্সট আরেকটি এক্সাম্পলে আসি, আমি সেটাকেও টেস্ট বলবো, একটু খেয়াল করো। ধরো আমি একটা বাক্য লিখলাম যে হি কমপ্লিটেড
হি কমপ্লিটেড দ্য টাস্ক। ওকে, আমার লেকচার 1 থেকে আলোচনা। হি কমপ্লিটেড দ্য টাস্ক এই হচ্ছে সাবজেক্ট, কমপ্লিটেড এই হচ্ছে ভার্ব, টাস্ক এটা হচ্ছে অবজেক্ট। মনে করে দেখো, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সম্পর্ক থাকে না, আলাদা। আমরা কিন্তু এইখানে ইজ ইকুয়াল টু দিতে পেরেছিলাম, মানে যেটাই হচ্ছে থিওরি সেটাই হচ্ছে চমৎকার, কিন্তু আমরা কি এখানে বলতে পারবো যেটাই হচ্ছে সে সেটাই হচ্ছে কাজ? আরে না রে বাবা, মানুষের সাথে তো কাজের কোনো সম্পর্ক নেই। এখানে কি মাঝখানে আমরা ইজ ইকুয়াল টু দিতে পারবো? ইজ ইকুয়াল টু দিলে কি একে অপরের পরিপূরক হবে? নো। যেহেতু আলাদা সত্তা, আলাদা বিষয়, সুতরাং শেষ অংশটুকু কমপ্লিমেন্ট নয়, এটার নাম হচ্ছে অবজেক্ট। ভেরি গুড। সো হি কমপ্লিটেড দ্য টাস্ক, বাক্যটি পরিপূর্ণ, ইটস ওকে। কিন্তু এই বাক্যটিকে যখন একটু লম্বা করে টেনে এই রকম করে ফিলিং ইন দ্য গ্যাপ রাখা হচ্ছে, তখন রাইট আনসার কি হবে? ইয়েস, ধরতে পেরেছ। যেই স্ট্রাকচারটা আমি অলরেডি তোমাদের দিয়েছিলাম, যে সাবজেক্টের পর যদি ভার্ব থাকে, ওকে, এবং তারপরে যদি কমপ্লিমেন্ট থাকে এবং তারপরে যদি ফিলিং ইন দ্য গ্যাপ থাকে, তাহলে এই ফিলিং ইন দ্য গ্যাপেও যে বসতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রাইট? তাহলে হি কমপ্লিটেড দ্য টাস্ক, সে তার কাজটি শেষ করেছিল, এখানে একটা অ্যাডভার্ব বসাও। এখন তুমি বলতে পারো নাইসলি অথবা ওয়েল অথবা ফাস্ট এটসেট্রা, অনেক কিছু না? রাইট। এখন একটা মজার কথা শুনে রাখো, একজন শিক্ষক তোমাকে এই সূত্রগুলো শেখাবেন, কিন্তু এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো মুখস্থ অংশ, সেগুলো তোমাকে নিজেকেই মুখস্থ করতে হবে। আর আমি তো সোর্স দিয়েই দিচ্ছি পেইড ব্যাচে, সেখান থেকে মুখস্থ করে নাও। আর আমি ছোট্ট করে এটা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সিম্পলি অ্যাডভার্ব হচ্ছে সিঙ্গেল শব্দগুলো, যেমন তোমার ধরো নাইসলি, ওকে, আমি দিলাম সেগুলোই দিচ্ছি। এরপরে ওয়েল, ভালোভাবে। এরপরে ফাস্ট মানে হচ্ছে দ্রুততার সাথে, ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? যখনই আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটু খেয়াল করো, অ্যাডভার্ব BIAL, ফ্রেজ BIAL PHRAC, ফ্রেজ ইজ ইকুয়াল টু, ফ্রেজ মানেই সেখানে একটা না, কমপক্ষে 1+1, এই কথাটা মনে রাখবে। 1+1 মানে দুইটা কিছু থাকবে, যেমন ধরো অ্যাজ ওয়েল থাকবে, ইন আ নাইস ওয়ে বা ম্যানার, দেখো অনেকগুলো শব্দ। অথবা হতে পারে টু এক্সপার্টস, PERTS, এক্সপার্টস, যেটা আমি দিয়েছিলাম। সো এই হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য। আশা করি বুঝেছো যে কমপ্লিমেন্ট দিয়ে শেষ হয় না, এরপরে অনেক কিছু থেকে যায়। ওকে, সো আলোচনার শেষ পর্যায়ে আরেকটি টেস্ট নেব এবং দেখব যে তোমরা ঠিকঠাক মতো মনে রাখতে পেরেছো কি না। টেস্টটা হচ্ছে গত দিন থেকেই নেওয়া। আমরা এরকম একটি বাক্য দিয়েছিলাম যে হি সিলেক্টেড মি ক্যাপ্টেন। ওকে, TAIN, ক্যাপ্টেন। দেখো, একটা বাক্য কিন্তু স্বাভাবিকভাবে এমনটি হওয়ার কথা ছিল। তুমি খেয়াল করে দেখো যে এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। এটা পরিপূর্ণ একটা বাক্য হওয়ার কথা ছিল। এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। বাক্যটি পরিপূর্ণ হওয়ার কথা ছিল, যেটা আমরা অনেক আগেই জেনেছি। কিন্তু এখানে যদি আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বলি, তাহলে এই বাক্যটি পরিপূর্ণ হবে না, কারণ অর্থ পরিপূর্ণ নয়। খেয়াল করে দেখো, হি সিলেক্টেড মি, সে আমাকে নির্বাচিত করেছিল। প্রশ্ন থেকে যায়, কি নির্বাচিত করেছিল? এই যে কি নির্বাচিত করেছিল, সুপারম্যান, হিরো, ক্যাপ্টেন, চেয়ারম্যান, এই জিনিসের কিছু একটা আমাকে তো দিতেই হবে। এটাই আমরা গত দিনে শিখেছিলাম যে ইলেক্ট, সিলেক্ট এই শব্দগুলোর পর একটা অবজেক্ট বসে এবং পরবর্তীতে আরেকটা অবজেক্টের মতো জিনিস বসে। এটার নাম দিয়েছিলাম কমপ্লিমেন্ট। মনে আছে তোমাদের? এটার নাম ছিল কমপ্লিমেন্ট। এবং তুমি খেয়াল করে দেখো, গত দিনে আলোচনা আমি বলেছিলাম যে হি সিলেক্টেড মি, সে আমাকে নির্বাচিত করেছিল ক্যাপ্টেন হিসেবে। তার মানে আমিই কিন্তু হচ্ছে এখানে ক্যাপ্টেন। তার মানে যেটাই হচ্ছে মি সেটাই হচ্ছে ক্যাপ্টেন। এটাকে বলা ছিল গত দিনে অবজেক্ট। আমি তোমাদের এই জায়গাটায় বিশেষ করে একটা চমৎকার জিনিস তোমাদেরকে শেখাবো। তোমরা একটু সবাই খেয়াল করো, এটা নিয়ে না অনেকের ভেতরে দ্বন্দ্ব আছে। সে দ্বন্দ্বটা কি আমি একটু দেখাই তোমাদের। একটা পেন নিচ্ছি। সেটা হচ্ছে
এই বাক্যটার কথা বলি যে হি সিলেক্টেড মি আ ক্যাপ্টেন। যদি প্রশ্ন করি যে ক্যাপ্টেনে পূর্বে, দেখো খেয়াল করে আমরা কিন্তু ক্যাপ্টেনে পূর্বে কোনো আর্টিকেল বসাইনি, বাট আমার একটা প্রশ্ন রয়ে যায় যে এই ধরনের বাক্যগুলো ভবিষ্যতে তোমরা অবশ্যই দেখবে যে ক্যাপ্টেনে পূর্বে কেন আর্টিকেল হয় না, অথচ এই ধরনের অনেক বাক্যই তোমরা পাবে যে হি কল্ড মি আ লায়ার, এই সব জায়গাতে কিন্তু আবার এ হয়। এখন কেউ যদি প্রশ্ন করে যে হি ইলেক্টেড মি আ ক্যাপ্টেন, কেন এ হলো না, তাহলে এর উত্তরটা কি দেবে? তোমাদের কি জানা আছে? একটু আমাকে কমেন্টে জানাতে থাকো। সাথে আমি একটু বিষয়টা দ্রুত ক্লিয়ার করে দিই, তাহলে আলোচনায় ফিরতে পারবো। সেটি হচ্ছে যে যখন কোনো পদবি হয়, উচ্চ পদস্থ কর্মকর্তা হয়, বিশেষ কোনো উপাধি হয়, পদবি উপাধি মনে থাকবে, পদবি অথবা হচ্ছে উপাধি, হ্যাঁ, এই রকম বিষয়গুলোতে নো আর্টিকেল, স্পেশালি নো আর্টিকেল বললেও স্পেশালি হচ্ছে এ এবং এন, তবে দা হচ্ছে আবার এমন আর্টিকেল এ কিন্তু কোনো বাধা মানে না, সব জায়গায় বসতে পারে, পদবি উপাধি বিশেষ ক্ষেত্রে হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে হি ইলেক্টেড মি দ্য ক্যাপ্টেন, না, নর্মালি দা হবে না, বিশেষ ক্ষেত্রতে দা হতে পারে। যেমন আমি যদি বলি হি সিলেক্টেড মি দ্য ক্যাপ্টেন অফ বিডি বাংলাদেশ ক্রিকেট ম্যাচ, BDCM, এরকম কিছু একটা দিলাম, বাংলাদেশ ক্রিকেট ম্যাচ। সো নির্দিষ্ট অর্থে কিন্তু দা হতে পারে, বাট কোনোভাবেই ক্যাপ্টেনের পূর্বে, পদবীর পূর্বে এ বা এন হবে না। অন্যদিকে হি কল্ড মি আ লায়ার, লায়ারের পূর্বে আর্টিকেল হবে, কেন হবে? কারণ এটা একটা কমন নাউন। এটা নিয়ে বিস্তারিত কথা আমি পরে বলবো, বাট থ্যাংক ইউ সো মাচ যারা মোটামুটি ধরতে পেরেছ। ঠিক আছে, এবার আমরা ঠিক সেখান থেকে আবার শুরু করি যেখান থেকে আমরা থেমেছি, ক্যাপ্টেন, রাইট? টিপ কমপ্লিমেন্ট, যেহেতু অবজেক্টের পরিপূরক তাই অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর ওইখানে দেখেছিলাম যে সাবজেক্টের পরিপূরক তাই এটার নাম ছিল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি মনে হচ্ছে? ওকে, সো যাই হোক, এই হচ্ছে ঘটনা যে যখন অবজেক্টের পরেও কিছু না দিলে হয় না, তখন আমাকে আরেকটা কি দিতে হয়? অবজেক্ট দিতে হয়। তাহলে এটা হচ্ছে জেনারেল অবজেক্ট, মনে রেখো, এনি আর জেনারেল অবজেক্ট কোনটা বলো তো? এই যে যেটা মি, এটা হচ্ছে জেনারেল অবজেক্ট, আর ক্যাপ্টেনটার নাম হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, অর্থাৎ পরিপূরক একটা অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট। অবজেক্টের জাস্ট নামটা জেনে রাখো। আমরা যদি এটাকে কমপ্লিমেন্ট বলছি, অন্য কথা এটাকে আবার ফ্যাক্টেটিভ অবজেক্টও বলা যায়। ঠিক আছে, এখন এত কথা না বলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু ভালো করে বোঝো। ধরো এই বাক্যটা এভাবে কমপ্লিট করলো এবং তারপরে বললো ফিলিং ইন দ্য গ্যাপে কিছু একটা তোমাকে বসাতে হবে। এবার একটু বসাও দেখি, হোয়াট উইল বি দ্য রাইট আনসার। আমি কমেন্টে নজর রাখছি, ঝটপট করে জানাও দেখি হি সিলেক্ট মি অথবা হি সিলেক্টেড মি ক্যাপ্টেন, এই ফিলিং ইন দ্য গ্যাপে কি বসতে পারে। মাশাআল্লাহ, অলরেডি তোমরা অনেকেই ধারণা নিয়েছ। ইয়েস, অবশ্যই রাইট উত্তর হচ্ছে যখনই আমরা এখানে সাবজেক্ট পাবো, ওকে, আমরা ভার্ব পাবো, আমরা একটা অবজেক্ট পাবো, আমরা একটা কমপ্লিমেন্ট পাবো, কমপ্লিমেন্ট পাবো, তারপরে যখন ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে, দ্যাট মিনস এখানেও যেটা বসবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই মাঝখানে যে ভার্বটা, এটার নাম ছিল ফ্যাক্টেটিভ ভার্ব। একটু মনে করে দেখো, আমি এফভি লিখলাম, তাহলে এই হচ্ছে আমার সাবজেক্ট, এই হচ্ছে আমার ফ্যাক্টেটিভ ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে তার কমপ্লিমেন্ট, এই ফিল ইন দ্য গ্যাপে বসবে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব বসাও, সুন্দর, ফর মাই এক্সপিরিয়েন্স, অনেক চমৎকার। হি সিলেক্টেড মি ফর মাই মি ক্যাপ্টেন, আমাকে সে ক্যাপ্টেন বানিয়েছিল ফর মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার জন্য। অনেকে দিয়েছে ইন দিস ইয়ার, রাইট? অনেকে বলছে অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব লিখলে হবে না, রাইট আনসার দিতে হবে অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল মানে হচ্ছে জাস্ট এভাবে যে আমরা বলতে পারি এভাবেও, হ্যাঁ, সে এভাবেও কাজটি শেষ করেছিল, অ্যাজ ওয়েল। আচ্ছা, ওকে, নাইস। তাহলে এখানে এসো হি সিলেক্টেড মি ক্যাপ্টেন, আমরা বলতে পারি এইভাবে, ধরো বললাম যে অ্যাট দ্য ফাইনাল, অনেকের হয়েছে ফাইনাল স্টেজ। তাহলে আমি তোমাকে শেখাবো সূত্র, আর এটা তুমি প্রয়োগ শিখবে ভোকাবুলারি কন্ট্রোলে নিয়ে আসার মাধ্যমে। আমার বিশ্বাস যারা আমার সঙ্গে লেগে আছো, এই সূত্রগুলো তুমি জানা শিখবে। তাহলে সব শেষে এই পুরো আলোচনাটাকে আমরা সামারি করব, যেটা সেটা হলো যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্টই বলি অথবা কমপ্লিমেন্টই বলি, এর পরবর্তীতে
আর যে বসার অধিকার রাখে সে হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নোটস, এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ নোটস। ব্যাস ডান। এবার আমরা আরেকটু সামনে আগাই। এত কথা যে বলছিলাম আমরা বলছিলাম সেটা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। এখন এই যে বাক্যগুলো আমরা আজকের যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমরা একটা কথাকে অনেকভাবে বলি। সেন্টেন্সের প্রথম যে হার্টবিট সেটা হচ্ছে যে এখানে একটা সাবজেক্ট পাবো, আমরা এখানে একটা ভার্ব পাবো। এটাই তো আমরা গতদিন থেকে শিখে এসেছি এবং অসংখ্যবার। যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে তাহলে ইজ ইকুয়াল টু, এটার নাম বলবো আমরা সেন্টেন্স। এটা যেন সবার মনে থাকে। আর যদি কখনো কোনো একটা বড় অংশ কিন্তু তার ভিতরে ভার্ব নাই, অর্থাৎ ভার্বলেস অনেক কিছু বড় একটা, তাহলে তাকে বলবো আমরা ফ্রেজ। আমি জানি অনেকে হয়তো ফ্রেজ কি সেটা চিনবে না, কিন্তু শুধু মনে রাখো সাবজেক্টের পরে ভার্ব অথবা ভার্ব আছে এমন কোনো একটা জিনিসকে আমরা বলবো সেন্টেন্স। এমন কোনো জিনিসকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। কিন্তু ভার্বলেস অনেক বড় একটা জিনিস, অতএব সেটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। আমি একটা এক্সাম্পলে আসি, তোমাদের এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করি। প্রতিটা অংশ খুব খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো। আমি একটি বাক্য লিখছি যে মিউজিক সুটস দ্য সোল, অর্থাৎ মিউজিক বা গান যেটা, সেটা আমাদের আত্মাকে প্রশান্ত করে। একটু ওয়েট। আচ্ছা, মিউজিক সুটস দ্য সোল। আমি এইটা লেখার পরে প্রশ্ন করলাম, ইটস আ সেন্টেন্স? অপশন বি, ইটস আ ফ্রেজ। বলে রাখি, প্রতিযোগিতামূলক বড় বড় পরীক্ষাতে আসলে এই প্রশ্নগুলোই আসে, এভাবে আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। ভাবার কোনো কারণ নেই যে মহাকাশ থেকে এগুলো আমদানি রপ্তানি করা হয়। আমি জানি এই প্রশ্নটার আনসার সবাই পারবে, বাট আমি যে আত্মবিশ্বাস নিয়ে বলো, মিউজিক ইটস আ সাবজেক্ট। সুটস মানে হচ্ছে শান্ত করা, বাংলা অর্থ হচ্ছে মিউজিক সুটস দ্য সোল। গান আত্মাকে শান্ত করে, প্রশান্তি দেয়। গান আত্মাকে প্রশান্তি দেয়, তাই তো? আচ্ছা, মনের খোরাক। সো মিউজিক ইটস আ সাবজেক্ট, এবং এরপরে একটা রয়েছে ভার্ব, মানে শান্ত করা। আমি জানি অনেকে ভার্ব বোঝো না, মনে রেখো ভার্ব হচ্ছে বাক্যের হার্টবিট। ওই যে 200টা ওয়ার্ডের কথা বললাম, সেখানে ভার্বের একটা লম্বা লিস্ট আছে, ওগুলোও পড়তে হবে তোমাকে। তাহলে যেহেতু ভার্ব আছে, আমি আত্মবিশ্বাস নিয়ে বলবো ইটস আ সেন্টেন্স। এটার নাম কি? ইটস আ সেন্টেন্স। কিন্তু এবার তুমি খেয়াল করো, এই সেম বাক্যটাই অর্থ আমি মোটামুটি ঠিক রাখবো। ধরো আমি ফার্স্টে দিলাম হচ্ছে মিউজিক, আমি দেব হচ্ছে মিউজিক, কমা দিয়ে দেব দ্য সোলস সুদিং। এইবার প্রশ্ন করা হচ্ছে যে বলো তো, এই অংশটা মিউজিক দ্য সোলস সুদিং, ইটস আ সেন্টেন্স অর ফ্রেজ? ঝড় গতিতে আনসারটা দিয়ে দাও। সুন্দর। ফাহিম তাবাসসুম বলছো ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। থ্যাংক ইউ। ইয়েস, আত্মবিশ্বাস নিয়ে বলো এইটা কোনোভাবে সেন্টেন্স নয়, কারণ সেন্টেন্স হতে গেলে ভার্ব থাকতে হবে। ভার্বটাকে কিন্তু আমি ভ্যানিশ করে দিয়েছি। মনে রেখো, কোনো ভার্বের সঙ্গে যখন আইএনজি করা হয় সেটা কিন্তু মূলত ভ্যানিশ হয়ে যায়। কিভাবে আমি বলি, যেমন গোটা ভার্ব, একটু মনে রাখো, গো হচ্ছে ভার্ব, কিন্তু যখন আমি গো এর সঙ্গে আইএনজি করব, তখন হয়তোবা সেটাকে তুমি জেরান্ড বলবে। আমি জানি তুমি জেরান্ড চেনো না, শুধু মনে রাখো জেরান্ড হতে পারে, অথবা এটা পার্টিসিপল হতে পারে। আমি যখন জেরান্ড পার্টিসিপল আলোচনা করব বেশ মজা পাবে, কারণ আমি গত ক্লাসে জেরান্ড নামক শব্দটি উচ্চারণ করেছিলাম। সো গো শব্দটা ভার্ব, কিন্তু গো এর সঙ্গে যখন আইএনজি হয়েছে তখন সেটা জেরান্ড বা পার্টিসিপল হয়েছে। প্রসঙ্গত এটিকে বলা হয় ভার্বাল। ঠিক আছে, ভার্ব নয়, ভার্বের মতো, ভার্ব সংক্রান্ত। তার মানে ভার্বের সঙ্গে যখন আইএনজি করা হয় তখন সেটি আর কোনোভাবে ভার্ব থাকে না, তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এরকম যে ধরো আটা, ময়দা, সুজি, এগুলো হচ্ছে প্রথম অবস্থা, কিন্তু আটা দিয়ে তুমি যখন পরাটা বানাচ্ছ, সিঙ্গাড়া বানাচ্ছ, লুচি বানাচ্ছ, তখন কিন্তু আটার কথাটার আমরা বলি না, লুচি, পরাটা এটাকেই প্রাধান্য দিই। ঠিক একইভাবে ভার্ব শব্দটা যখন আইএনজি হয়ে যায়
তখন কিন্তু তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সুদ প্রশান্ত করা এখানে ভার্ব ছিল বলেই সেন্টেন্স, কিন্তু এবার সেটাকে কৌশলে, এই নিয়মগুলো তোমরা পরে শিখবে, সুদিং আমি আইএনজি করে সেটাকে ভার্বের অস্তিত্বকে আমি ভ্যানিশ করে দিয়েছি, অতএব ইটস আ ফ্রেজ। সুতরাং ফ্রেজ এবং সেন্টেন্সের ভিতরে যে একটা চমৎকার মৌলিক পার্থক্য আছে, এমন করে মাথায় ঢুকিয়ে নাও, জীবনে তুমি এত সুযোগ এত সময় পাবে না যে বারবার আমার মতো করে কোনো একজন তোমাকে বারবার শেখানোর জন্য প্রস্তুত হবে। আমি বলছি না যে আমার অল্টারনেটিভ কেউ নেই, আসলে মানুষ অনেক, কিন্তু মনোভাবের ভিন্নতা অনেক বেশি। শিখতে চায় স্টুডেন্টের সমস্যার কথা বুঝে, এটার সংখ্যা নেহায়েত খুব বেশি নয়। তাই আমি বলবো যে সুযোগ পেয়েছো, এটাকে চমৎকারভাবে কাজে লাগাও। ব্যাস, তাহলে আমরা মোটামুটি সেন্টেন্স এবং ফ্রেজ সম্পর্কে একটা ছোট্ট ধারণা পেয়ে গেলাম, মনে থাকবে। এবার যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্সে যাচ্ছি, ছোট্ট একটা জিনিস মাথায় একটু টুস করে ঢুকিয়ে নাও। সেটা হলো যে ফ্রেজেরই মতো, PHRC ফ্রেজেরই মতো একটা চমৎকার জিনিস আছে যার নাম হচ্ছে ক্লজ। অনেকে মনে করতে পারো যে স্যার বেসিক ক্লাস, কিন্তু এই জিনিসগুলো আপনি কেন শেখাচ্ছেন? মনে রেখো তোমরা, যা শিখছি তার সঙ্গে সম্পৃক্ত সব জিনিসগুলোকে যদি আমরা টেনে না নিয়ে আসি, তাহলে ওই টপিকটা যখন পড়তে যাব তখন মনে হবে এই টপিকটা, এই শব্দটা খুবই আননোন, যার কারণে আমি চেষ্টা করছি সব জিনিসগুলোকে একটু টেনে আনার। সো ফ্রেজের সাথে ক্লজের একটা চমৎকার সম্পর্ক আছে, এটা তোমরা একটু মনে রেখো, তাহলে অনেক বেশি কাজে দেবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এখানে বিদায় টানছি। সেটি হচ্ছে ফ্রেজ ইজ ইকুয়াল টু ভার্ব লেস ওয়ার্ডস, অর্থাৎ অনেকগুলো ওয়ার্ডস থাকবে। আমি এখানে ওয়ার্ড দিইনি, ওয়ার্ডস দিয়েছি, ভার্ব লেস ওয়ার্ডস। আর যখন হবে ক্লজ, যখন আমরা বলবো ক্লজ, তখন অবশ্যই উইথ ভার্বস, ভার্ব যুক্ত থাকবে, তার সঙ্গে যুক্ত থাকবে অনেকগুলো ওয়ার্ডস। এই কথাটা অবশ্যই মনে রেখো। এখন আমি ধরো একটা টেস্ট দিচ্ছি তোমাকে, খেয়াল করো। আচ্ছা, বলা হলো আই স আ ফক্স হুইচ হ্যাজ নো টেইল। আই স আ ফক্স হুইচ হ্যাজ নো টেইল। আরেকটি বাক্য দিলাম, আই স আ ফক্স, ফক্সের আগে একটা এ হবে। ও হ্যাঁ, ভালো কথা, যারা আমার সঙ্গে এই মুহূর্তে ক্লাসে যুক্ত আছো তোমাদেরকে এই নোটসগুলো করতে হবে না, বিকজ যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা সেখান থেকে পেয়ে যাবে। পেইড ব্যাচে আমি এটার পিডিএফটা ক্লাস শেষ হলে দিয়ে দেবো। আই স আ ফক্স উইথ আউট টেইল। আমি একটি শেয়াল দেখেছিলাম, হুইচ হ্যাজ নো টেল, যার কোনো লেজ নেই। ওকে, আর আই স এ ফক্স, আমি একটি শেয়াল দেখি উইদাউট টেল, যার কোনো লেজ নেই। এখন ধরো প্রশ্ন করা হচ্ছে হুইচ হ্যাজ নো টেইল। ক্লাসের এই পর্যায়ে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। আমি বিশেষ করে দেখছি যে কেউ শুধু অযৌক্তিক কমেন্ট করছো, মানে তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, যারা মনোযোগ দিয়ে একটা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাওয়ার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে, আর তুমি তাকে কি বলবো যে মানে ডিস্টার্ব করছো। তোমার যদি এই উদ্দেশ্য হয় যে তুমি ক্লাস করবে না, মাঝে মাঝে অপ্রাসঙ্গিক তুমি কমেন্ট করবে, বিশ্বাস করো আমি তোমাকে ব্লগ দিতে আর একটু দেরি করব না, কারণ এত পরিশ্রমের একটা ফলকে কোনোভাবে নষ্ট হতে দিতে চাই না। তোমরা একটা কাজ করো, যারা অপ্রাসঙ্গিক কমেন্ট করবে তাদের জাস্ট স্ক্রিনশটটা একটু সেভ করে রাখো, কিচ্ছু করতে হবে না। ক্লাসটা শেষ করলে তোমরা আমাকে আমাদের মেসেঞ্জারে জাস্ট স্ক্রিনশটগুলো একটু দিয়ে রাখবে। আমি জাস্ট মনিটরিং করে একটাও যদি অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট হয়, আমি সেটা বা তাকে হচ্ছে এই গ্রুপ থেকে ব্লক করে দেব। তুমি নামমাত্র একটা টাকা দিয়ে ভর্তি হয়েছো বলেই তুমি যা খুশি তাই বলবে, অন্যকে ডিস্টার্ব করবে, দয়া করে আমি এটি কখনো হতে দেব না। প্লিজ দয়া করে ক্লাসে মনোযোগী হও। দেখো, স্বপ্ন পূরণ করা এত সহজ নয়, আর এই কারণে বারবার ব্যর্থ হয়েছ। কত টিচারের কাছে গিয়েছো, বারবার ব্যর্থ হয়েছ। দয়া করে এইবার এই সুযোগটা হাতছাড়া করো না। আমার সাথে হোক 25 দিনের এই জার্নি। ওকে, সো আর কোনোভাবেই যদি কেউ অযৌক্তিক কারো কমেন্টে রিপ্লাই করে বা কথা বলে, সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা সেভ করে রাখবে, কিচ্ছু বলার দরকার নেই। আমাদের মেসেঞ্জারে জাস্ট তুমি দিয়ে রাখো ইনবক্সে, তারপরে কি করা সেটা করে নিচ্ছি। ওকে, জাস্ট ক্যারি। আমরা ক্লাসে ফিরে গেলাম।
এইটুকুর নিচে আন্ডারলাইন, আর উইদাউট টেইল এটার নিচে আন্ডারলাইন। অপশানে বলা হচ্ছে বলো তো আন্ডারলাইন করা অংশটা কি ফ্রেজ? অপশন বিতে হচ্ছে ক্লজ, CLAUSE ক্লজ, আর এইখানে দিচ্ছি হলো একই সাপোর্টগুলো দেওয়া হয়, অনেক কিছু পাবে সেখানে। আমি তোমাদের জন্যই নামমাত্র কোর্স ফি রেখেছি যাতে প্রত্যেকের সেখানে অ্যাক্সেস থাকে, প্রত্যেকের অপরচুনিটি থাকে। থ্যাংক ইউ সো মাচ। দেখো আন্ডারলাইন করা জায়গাটা যে ক্লজ, তুমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছো বিকজ উইথ ভার্ব। ক্লজ মানে ক্লজের বাংলা অর্থ শব্দগুচ্ছ, বাক্যাংশ। ফ্রেজ মানেও কিন্তু শব্দগুচ্ছ, বাক্যাংশ বা বাক্যের অংশ। অনেক সময় কিন্তু দেখে একই রকম মনে হয়, কিন্তু পার্থক্য একটাই, হুইচ হ্যাজ নো টেল। হ্যাজ যেহেতু একটা ভার্ব, একটু জেনে রেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ভার্ব। যেহেতু ভার্ব অতএব ইটস আ ক্লজ। এখন বলো তো তোমাকে যদি কেউ ধমক দিয়ে বলে এই এটা ক্লজ নয় অন্য কিছু, তুমি কি চুপসে যাবে নাকি? যেতে, যদি তুমি আজকের ক্লাসে অ্যাটেন্ড না হতে বা আত্মবিশ্বাস তৈরি না হতো। মনে রেখো একটা ক্লাস শুধু তোমাকে শেখায় না, একটা ক্লাস তোমাকে আত্মবিশ্বাস দেয়, আর আত্মবিশ্বাস তোমাকে আরও ভালো কিছু পেতে সাহায্য করে। আমি কখনোই বলবো না যে আমার এই ক্লাসগুলো তোমাকে একেবারে উড়োজাহাজ বানিয়ে দেবে ইংরেজির। আমি বরং এটা বলবো যে ইংরেজি শেখার পথে তোমার আগামীর পথগুলো মসৃণ করে দেবে। তুমি আমার এই 50টি ক্লাস শেষ করার পর ইনশাআল্লাহ যে কোনো তুমি স্যারের লেকচার বুঝতে পারবে, যে কোনো বই তুমি পড়ে বুঝতে পারবে, যে কোনো কোর্স, সেটা ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন, জব, BCS প্রিপারেশান, অ্যাডমিশান, সব কোর্সগুলো না দারুণভাবে এনজয় করবে। এই আত্মবিশ্বাসটা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়টায় উইদাউট টেইল, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ফ্রেজ বলবো। ভার্বলেস, কোনো ভার্ব নেই, কিন্তু ওয়ার্ডের সংখ্যা হচ্ছে বেশ একের অধিক, সো এটা হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? যারা যারা বুঝতে পেরেছ একেবারে ক্লিয়ার তারা লিখে দাও অল ক্লিয়ার। রাইট? আচ্ছা, আমরা সেন্টেন্সের মধ্যে আছি। সেন্টেন্সের কথা বলতে যেই মূলত আমরা ফ্রেজ এবং ক্লজকে ছোট্ট করে একটু ইন্ট্রোডিউস করালাম। ক্লিয়ার? এবার আসো সেন্টেন্স নিয়ে আরেকটু সামনে এগোই। সেন্টেন্সের গুরুত্ব অনেক বেশি। আমাকে যদি কেউ বলে যে ইংরেজি গ্রামারের সেন্টেন্সের পরে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। তার মানে এখান থেকে তোমরা একটা ধারণা নিতেই পারো যে স্যার আপনি তাহলে সেন্টেন্সের পরে শুরু করবেন পার্টস অফ স্পিচ। ইয়েস, সেন্টেন্সের পরে আমি পার্টস অফ স্পিচের যত প্রকার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, এই সবগুলো প্রকারকে আমি আলোচনা করব এবং দেখাবো যে পার্টস অফ স্পিচের 8টি প্রকারের ভেতরে পুরো গ্রামারই রয়েছে। ক্লিয়ার? তার মানে পার্টস অফ স্পিচ ইজ ইকুয়াল টু অল গ্রামাটিক্যাল টপিক, অল গ্রামাটিক্যাল টপিকস। ঠিক আছে? ইনশাআল্লাহ সেন্টেন্সটা শেষ করেই আমরা নেক্সটে পার্টস অফ স্পিচটা শুরু করব, বিকজ পার্টস অফ স্পিচের ভেতরে আমি সবগুলোকে টেনে নিয়ে আসবো। অবাক হয়ে যাবে যে স্যার নাউন মানে তো আমরা শুধু নাউন জানতাম, নাউনের সঙ্গে কি জেরান্ডো আছে? ইয়েস। নাউনের সঙ্গে কি ভার্বাল নাউনও আছে? ইয়েস। নাউন মানে কি নাউন ক্লজ হতে পারে? নাউন মানে কি নাউন ফ্রেজ হতে পারে? অবশ্যই। যত রকমের নাউনের সঙ্গে সম্পৃক্ত যার যার রয়েছে আমি সবগুলো টেনে নিয়ে আসবো। অ্যাডজেক্টিভ আলোচনা করার সময় অ্যাডজেক্টিভ যার যার সঙ্গে রয়েছে সবগুলোকে টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কি সাথে থাকবে তো? একটু কমেন্টে ইনশাআল্লাহ লিখে দাও। এবার সেন্টেন্সের কথা বলি। এই বেচারাকে আমরা না শিখে অন্য কোথাও যাব না। আসলে আমরা যারা মানুষ, আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি, স্পিক, SPEAK, স্পিক, কথা বলি। ওকে, এই কথাগুলোকে আমরা নাউনে পরিণত করলে হয়ে যায় স্পিচ, SPEECH, স্পিচ। জানতে হবে মানুষ কথা বলে, আর কথা বলার পর সেটা স্পিচে পরিণত হয় এবং পরবর্তীতে সেটা ওয়ার্ড বলি অথবা সাউন্ডে রূপ নেয়। তাহলে মানুষের কাজ হচ্ছে কথা বলা, আর কথা বলার পরবর্তীতে সেটা উচ্চারণ ধ্বনিতে পরিণত হয়, ওটা একটা স্পিচ হয়, একটা ওয়ার্ডস হয়, একটা সাউন্ড হয়। মানুষ কথা বলে অসংখ্য, কিন্তু গ্রামারিয়ানরা কথা বলার ধরনগুলোকে, মানুষের যে কথা বলার ধরনগুলো টাইপস, সেটাকে 5টি ভাগে ভাগ করেছে। 1, 2, 3, 4, 5। হয়তোবা মেডিকেল সায়েন্স কিভাবে মানুষের কথা বলার ধরনকে বলে ব্যাখ্যা করে সেটি অন্য কথা, কিন্তু গ্রামারিয়ানরা বলছে একজন মানুষ
যে কথা বলতে পারে সে 5 ধরনের কথা বলে। কয় ধরনের কথা? 5 ধরনের। যেমন কথাগুলো একটু খেয়াল করো। ধরো বলা হচ্ছে যে ইউ হ্যাভ আ বিউটিফুল, সহজ সহজ আমি ওয়ার্ড ইউজ করি, গার্ডেন, GRDN, গার্ডেন। ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, তোমার একটি চমৎকার বাগান আছে। এটা বলতেই পারো, চমৎকার বাগান আছে। এই বাগান সংক্রান্ত তুমি হয়তো একটা প্রশ্ন করতে পারো। তুমি হয়তো বলতে পারো, এটা কিন্তু সাদামাটা একটা কথা, তোমার একটা চমৎকার বাগান আছে, অথবা আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমার একটি চমৎকার বাগান আছে। তুমি এই কথাটাকে এইভাবে বলতে পারো প্রশ্ন করে, আচ্ছা ডু ইউ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, আচ্ছা তোমার কি চমৎকার একটা বাগান আছে। এই যে মুহূর্তের মধ্যে আমি কথা কিন্তু চেঞ্জ করে ফেললাম। আগের কথাটা সাদামাঠা, এবার কিন্তু প্রশ্নের মতো। ক্লিয়ার? আবার তুমি হয়তো বা বলতেই পারো, কাউকে অর্ডার করতে পারো, তুমি বাসার গার্ডিয়ান, তুমি বড় সিনিয়র পার্সন, তুমি বলছো মেক, অথবা বললা যে মেইনটেন ইয়োর বিউটিফুল গার্ডেন, বাগান তো বানিয়েছো, এবার সুন্দর এই বাগানটার পরিচর্যা করো। সো মেক অর মেইনটেন ইয়োর বিউটিফুল গার্ডেন, বিউটিফুল গার্ডেন, গার্ডেন। ওকে, সো এটা একটা আদেশমূলক কথা হয়ে গেল। তাহলে প্রথমে তুমি সাদামাটা কথা বলছো যে তোমার একটা বাগান আছে, তুমি একটু প্রশ্ন করছো, তুমি এবার তাকে আদেশমূলক কথা বলছো না? তুমি হয়তোবা তাকে একটা উইশ করতে পারো যে দেখো তোমার বাগান নেই, তোমার মনে খুব ব্যথা, আমার বাড়িতে বাগান আছে, অতএব মে ইয়োর গার্ডেন, টেনশন করো না, তুমি একটা গার্ডেন বানাও, মে ইয়োর গার্ডেন, তুমি একটা গার্ডেন বানাও, এবং সেটা কি হোক, আমি বলবো যে অলওয়েজ বিউটিফুল, বিউটিফুল, এবং সেটা সবসময়ই চিরসবুজ থাকুক, চমৎকার হোক। আমি একটা উইশ করে দিলাম, তাহলে আমার কথার ধরন চেঞ্জ হয়ে গেল। তাকে আমি সান্ত্বনা দিচ্ছি, তার জন্য উইশ করছি, ইচ্ছা পোষণ করছি। ক্লিয়ার? আবার হতে পারে এমন যে কারো একজন ওনার বাগান দেখেছি, থাকে না, কারো কিছু দেখলে বলে ইস কত সুন্দর, আমার যদি এমন থাকতো, ইত্যাদি ইত্যাদি। তো একজনের বাগান দেখে হয়তো বা আমি এরকম বলে ফেললাম, হোয়াট আ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল গার্ডেন, হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইউ হ্যাভ, যে তোমার কতই সুন্দর না একটা বাগান, রাইট? এটা কিন্তু বিস্ময়ে প্রকাশ করছি, মজার বিষয়। এভাবেই প্রতিদিন আমরা 5 ধরনের কথা বলে থাকি। একটি হচ্ছে সাধারণ কথা, যেটাকে গ্রামাররা বলছে এটা হচ্ছে বর্ণনামূলক, যেটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ। এটাই হচ্ছে অ্যাসার্টিভ, বর্ণনামূলক। আরেকটি হচ্ছে প্রশ্ন করার মতো যে বাক্যগুলো, যেটির নাম হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। সো আরেকটি হচ্ছে প্রশ্ন করার মতো বাক্য, ইটস ইন্টারোগেটিভ। আরেকটি হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম আমরা নিষেধ করি, থামো, যাও, এই ধরনের কথাগুলো। সো এটার নাম হচ্ছে ইম্পারেটিভ, আদেশমূলক। গ্রামার কোথা থেকে জন্ম হলো জানো? আসলে গ্রামার এভাবে ভাষা থেকে জন্ম হয়েছে। তাই আমি আগে ভাষা দিয়েছি, তারপরে গ্রামার দিচ্ছি। কেমন? মে ইয়োর গার্ডেন, উইশ করছে, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলো যদি প্রকাশ করে, তাহলে ইংরেজিতে সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ, আশামূলক। প্রসঙ্গত একটু আমি এটাকে অন্য কালার করছি, কারণ ইংরেজিতে সবচাইতে যে সেন্টেন্সের ব্যবহার বা প্রয়োগ কম, সেটি হচ্ছে অপটেটিভ। মনে থাকবে, আমি এটার পাশে ছোট্ট একটা স্টার মার্ক দিয়ে দিই। অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার অনেক বেশি কম। এই জন্য কোনো গ্রামারিয়ানরা অপটেটিভ সেন্টেন্সকে বলে যে সেন্টেন্সের মৌলিক কোনো প্রকারই নয়। এরপর কথার আরেকটি ধরন হচ্ছে বিস্ময়। সো বিস্ময়কে আমরা বলি এক্সক্লেমেশন, সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি। একই কথা, এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো যে আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি, সেই কথাগুলোকে গ্রামারিয়ানরা, ব্যাকরণবিদরা এই 5টি ভাগে ভাগ করেছেন: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। সো আমি যদি এখন প্রত্যেককে জিজ্ঞেস করি যে এগুলো কিসের প্রকার, আমার মনে হয় বেশ আত্মবিশ্বাস নিয়ে তোমরা বলবে দিজ আর দ্য কাইন্ডস অফ সেন্টেন্স। সো সেন্টেন্সেস কত প্রকার দাঁড়ালো? সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস। এই হচ্ছে 5 প্রকার। তাহলে জানি না, জানতাম না, ভালো কথা, বাট এইটুকু তো মনে রাখা যেতেই পারে যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ঠিক আছে, এইবার আসো আর একটু আলোচনা করব, খুব বেশি আজকে এগোবো না, কারণ অনেক তথ্য দিয়ে ফেলেছি, হয়তো ফিল করছো কিনা তোমরা আমি জানি না।
অপটেটিভ, আর একটি হচ্ছে এক্সক্লেমেটরি। CLA। আচ্ছা, ভুল হলে একটু ছোটোখাটো ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। চারিদিকে নজর রাখতে হয় আসলে এই বিষয়ের জন্য। তো অ্যাসার্টিভ মানে হলো যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে এবং সবার শেষে একটা চিহ্ন থাকবে। এই চিহ্নের নাম কি জানো? ইয়াস, এটার নাম হচ্ছে ফুল স্টপ। আমি ব্র্যাকেটে লিখে দিলাম ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং এখানে একটা কি থাকবে বলো তো? শেষে ফুল স্টপ থাকবে। আর ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে যা দিয়ে থাকুক না কেন বাবা, শেষে একটা চিহ্ন থাকবে। এই চিহ্নটা কিন্তু থাকবেই। এখন কেউ যদি বলো যে স্যার আমি ইন্টারোগেটিভ বাক্য চিনি না, তাকে না কাছে পেলে বেশ ধামধুম করে দুটো মারবো, কারণ আমি কিন্তু শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি। ইম্পারেটিভ মানে, ইম্পারেটিভ যে বাক্যটা সেটা একটু মনে রাখতে হবে, আদেশ, উপদেশ, অনুরোধ, অনেক কিছু, বাট শুরুতে একটা ভার্ব থাকবে। বুঝতে পারছো ভার্ব চেনা কত জরুরি? ভার্ব থাকবে, এটা হচ্ছে মৌলিক কথা। আর যদি ভার্ব না থাকে ডট ডট, তাহলে যেটা থাকবে দেখাচ্ছে হয়তো বা প্লিজ দিয়ে শুরু হবে, অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে, ওকে, অথবা নেভার দ্বারা শুরু হবে, অথবা ডু নট দ্বারা শুরু হবে। ঠিক আছে, ভার্ব থাকবে অথবা প্লিজ, কাইন্ডলি, নেভার বা ডু নট বা ডন্ট এগুলো দ্বারা শুরু হবে। আমি একটু শর্টকাটে ডু নট দিয়ে দিলাম, স্পেস হবে। আর অপটেটিভে সাধারণত যেটা দ্বারা শুরু হয় সেটা হচ্ছে মে দ্বারা। ব্যতিক্রম কিছু বাক্য আছে, সবার শেষে ফুল স্টপ। আর এক্সক্লেমেটরি কোনো কথা নেই, বাক্যটায় থাকবে এক জীবন্ত, কি বলে এটা, পেরেকের মতো ভয়ঙ্কর জিনিস। মানে নিচেরটা ধরো মাথা আর উপরেরটা পেরেক, হ্যাঁ, এরকম কিছু একটা ঝুলন্ত অবস্থায়। তো এরকম বিস্ময়। সো এই হচ্ছে এক্সক্লেমেটরির বিষয়। আমার মনে হয় যারা এটা ভুলে যাও, আমার মনে হয় না যে খুব বেশি এটা কঠিন বিষয় হবে। এখন একটা মজার কথা বলি তোমাদের, এই পুরো আলোচনা করতে যেয়ে কিন্তু আমরা চমৎকার একটা জিনিস পেয়েছি, দেখবে কি সেটা? টেস্ট। লেটস সি। টেস্টটা হচ্ছে, আমি যদি কাউকে বলি যে আর ইউ হ্যাপি অ্যাট অল, এবং এটা নিচে রাখি আমি, এটা লেখার পরে বলা হলো যে এই বাক্যটা কি, এটা কি অ্যাসার্টিভ, এটা কি ইন্টারোগেটিভ, শর্টকাটে ABC, এটা ইম্পারেটিভ, অপশন ডি অপটেটিভ, অনেক কিছু ধরো শর্টকাটে লিখলাম। আমার মনে হয় ঝড়ো গতিতে আনসার দিতে পারবে, বিকজ এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ওয়েল, সো ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই টাইপের ছোট ছোট মৌলিক কিন্তু কিছু প্রশ্ন আসে, আমি দেখেছি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অথবা NTRC-এর এক্সামগুলোতে এই প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো অবশ্যই আসে। যদি একটি প্রশ্ন করা হয়, নেক্সট একটা টেস্ট দিয়ে প্রশ্ন করা হয় যে হেল্প মি, আর অপশান হিসেবে যদি সেইগুলোই দেওয়া হয় তোমাকে, হেল্প মি, এটা কি সেন্টেন্স বলো দেখি, রাইট আনসার কি করবে? খুবই ফানি আর খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে হেল্প মি শুরুতে ভার্ব রয়েছে, শেষে ফুল স্টপ, অতএব এটার নাম হচ্ছে ইম্পারেটিভ। সো খুব আত্মবিশ্বাস নিয়ে দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। বাট হয় কি যে এই সাধারণের সঙ্গে কোনো কোনো সময় একটু অসাধারণ, মানে একটু ব্যতিক্রম, এক্সেপশনাল টেস্ট, ব্যতিক্রম কোনো কোনো সময় টেস্ট আসে। এক্সেপশনাল টেস্টটা কেমন একটু দেখো। যেমন ধরো হেল্প মি, এটা ইম্পারেটিভ তুমি পেরেছো, অতএব ঘুরিয়ে যেটা করা হবে বড় বড় পরীক্ষাগুলোতে বলবে যে আচ্ছা বলো তো বাবা, PLEASE, প্লিজ হেল্প মি, ওকে। এবার প্লিজের নিচে আন্ডারলাইন করবে, করে বলবে যে বলো তো এই প্লিজের নাম কি। সো বলবে যে প্লিজটা কি ভার্ব, অপশন বি এটা কি হচ্ছে অ্যাডভার্ব, ABC এটা কি হচ্ছে নাউন, ABCD এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণ আলোচনা যখন ঘুরিয়ে একটু অসাধারণ হয়ে যায়, মাশাআল্লাহ, আমি দেখছি অনেকেই তোমরা রাইট আনসার দিয়েছো। কিভাবে দিয়েছো আমি জানি না, কি কারণে দিয়েছো জানি না, বাট রিজনটা জানা খুব জরুরি। সেটি হলো একটা পরিপূর্ণ বাক্য,
একটা পরিপূর্ণ বাক্যের পরে যাই বসুক না কেন, আমি তোমাদের একটা স্ট্রাকচার একটু আগে দিয়েছিলাম প্রথমে, যে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে ধরো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরপরে যেটাই বসুক না কেন সেটার নাম হচ্ছে অ্যাডভার্ব। কি মনে আছে তোমাদের? অ্যাডভার্ব, VERB, অ্যাডভার্ব। তাহলে একটা পরিপূর্ণ বাক্যের আগে পরে যেটাই বসুক তার নাম হবে অ্যাডভার্ব। আমি ধরলাম বাক্যটায় সাবজেক্ট নেই, ভার্ব দ্বারা শুরু, তার নাম ইম্পারেটিভ। ওকে, তো পরিপূর্ণ বাক্যে এক্সট্রা যেটা বসেছে, এই প্লিজটা শুরুতেও বসতে পারে আবার শেষেও বসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে পরিপূর্ণ একটা বাক্যের পর বাড়তি যাই বসুক না কেন তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। মনে থাকবে? ইয়াস, সে কারণেই মূলত এটি অ্যাডভার্ব হয়েছে। যারা বলতে পেরেছে আত্মবিশ্বাস নিয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রবলেমটা কোথায় হয় জানো? প্রবলেমটা হয় এখানে, যখন বলা হয় যে ইউ PLEASE, প্লিজ me a lot, LOT, এই প্লিজের নিচে আন্ডারলাইন থাকলো এবং প্রশ্ন করা হলো যে এইটার নাম কি। মনে রেখো, এগুলোই অ্যাডভান্স, এগুলোই হচ্ছে বেসিক। মনে রেখো, এগুলো একাডেমির জন্য দরকার, জব প্রিপারেশনের জন্য দরকার, অ্যাডমিশন টেস্টের জন্য দরকার। একই শব্দ শুরুতে বসেছিল, যেটা দ্বারা বোঝানো হয়েছিল দয়া করে, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন, অ্যাডভার্ব। কিন্তু যখন সাবজেক্টের পরে বসেছে ইয়েস, তখন সেটা কিন্তু ভার্ব হয়েছে। এই সূত্রটাই দিয়েই তো মূলত আমাদের লেকচার 1 শুরু হয়েছিল। সো সাবজেক্ট প্লিজ, এটা হচ্ছে ভার্ব। এবং এর সাথে তোমাদের একটা তথ্য আমি এক্সট্রা তথ্য তোমাদের আমি যুক্ত করি, এক্সট্রা একটা তথ্য যুক্ত করি, একটু খেয়াল করো তোমরা। সেটা হলো যে PLZ, মাঝে মাঝে দেখবে আমি এই কথাটা কিন্তু লিখি PLZ, দ্যাট মিনস হচ্ছে এই প্লিজেরই হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ওকে, আই এম জাস্ট কিডিং। খুবই ফানি বিষয়, কিন্তু এটা অনেকে জানো না বারবার কেন স্যার এই PL, এটা তোমরা যেমন অযৌক্তিক কমেন্ট যখন করো, ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলো, তখন কিন্তু আমি PLZ লিখি। সো প্লিজ মানি হচ্ছে মনে করবে যে তোমাকে রিকোয়েস্ট করছি ক্লাসটি শোনার জন্য। ক্লিয়ার? ওকে, ইউ প্লিজ মি আ লট, তুমি আমাকে অনেক অনুগ্রহ করো। প্লিজ মানে অনুগ্রহ করা, ইটস আ ভার্ব। তাহলে একই শব্দ স্থান ভেদে পরিবর্তন হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড বেসিক লার্নিং। এভাবে আমরা ইনশাল্লাহ একটু একটু করে সামনের দিকে এগোবো। আরও শেখার রয়েছে অনেক কিছু, ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আলোচনার সব শেষে আমরা যে জিনিসটি দিয়ে ইতি টানতে চাই, একটা সেন্টেন্সের পরম একটা পাওয়া হচ্ছে পাংচুয়েশন। মানে হয় না এরকম যে পেট ভরে আমি খাওয়া দাওয়া করেছি, কিন্তু সব শেষে অনেকের ক্ষেত্রে RC, 7 আপ অথবা দই মিষ্টি না খেলে আর পরিপূর্ণতা লাগে না। এমনকি এমনও হয়েছে যে এই দই মিষ্টির জন্য শেষে মারামারি পর্যন্ত হয়েছে অনেক অনুষ্ঠানে। আমি দেখেছি চমৎকার খাবার দাবার, কিন্তু শেষে কী নিয়ে মানে মারামারি? তো দই একটু কম দিয়েছে অথবা দই দেয়নি, অথবা মিষ্টি দিয়েছে অথবা মিষ্টি দেয়নি। সো এটাও একটা অপূর্ণতা। একইভাবে একটা সেন্টেন্স বলছে যে আমি 5 প্রকার সেন্টেন্স হতে পারি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, কিন্তু বিশ্বাস করো তোমরা, আমি একেবারে অপূর্ণ যদি আমার শেষে একটা পাংচুয়েশন মার্কস না দেওয়া হয়। কি পাংচুয়েশন মার্ক, যেটাকে আমরা বাংলায় বলি জ্যোতি চিহ্ন। সো সেন্টেন্সের একেবারে শেষ পরিতৃপ্তি, আত্মতৃপ্তি যাকে নিয়ে ঘটে সেটি হচ্ছে পাংচুয়েশন মার্ক। অবশ্যই এই পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে এই 3টি জিনিসই হচ্ছে বাক্যের ইতি টানে। আমরা একটা সময় পাবো যখন পাংচুয়েশন মার্কস নিয়ে আমরা কথা বলবো। তাহলে সেন্টেন্সের শেষ ঘটে যেটা নিয়ে, সেটি হচ্ছে পাংচুয়েশন মার্কস নিয়ে। আশা করি তোমাদের অবশ্যই মনে থাকবে। আর যেটা হচ্ছে ফ্রেজ, PHRAC, ফ্রেজের ইতি টানে যেটা নিয়ে, সেটা হচ্ছে কমা। একটা ফ্রেজের ইতি হতে পারে কমা দিয়ে। ফ্রেজের শেষ কখনোই ফুল স্টপ হতে পারে না। কি মনে আছে তো? সেন্টেন্স মানে হচ্ছে যার ভিতরে ভার্ব থাকবে, আর ফ্রেজ মানে হচ্ছে যার ভিতরে ভার্ব থাকবে না। যেমন আমি এইবার একটা এক্সাম্পল দিচ্ছি। গোয়িং হোম, আই নিউ আ নিউ থিং। সেখানে যাওয়ার পর আমি একটা নতুন জিনিস শিখেছিলাম। আমি 3টা বাক্য দিচ্ছি এবং তোমাকে বলছি যে হুইচ ওয়ান ইজ কারেক্ট।
একটা ছোট করি। ইনশাআল্লাহ এটার মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসের ইতি টানব। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপারটা, গোয়িং হোম। সো এই হচ্ছে ঘটনা, এই ঘটনা বলতে হবে নিচের কোন বাক্যটি রাইট রয়েছে। গোয়িং হোম, বাসায় যাওয়ার পর আই নিউ আ নিউ থিং, আমি একটা নতুন জিনিস জেনেছিলাম। চুজ দ্য কারেক্ট আনসার, চুজ দ্য কারেক্ট আনসার। দেখো, সফল সবাই হয় না। আজকের লাইভটা তোমরা যারা শুরু করেছিলে তারা কিন্তু অনেকে শেষ পর্যন্ত থাকতে পারোনি। জীবনযুদ্ধে সফল হওয়ার এই আয়োজনে তোমাদের একই ঘটনা ঘটে। শুরুটা হয় খুবই চমৎকার আশা নিয়ে, মাঝপথে থেমে যাও আর একসময় বলো যে না, আমার দ্বারা সম্ভব নয়। এভাবে আসলে হয় না। আত্মবিশ্বাসী হও, তুমি পারবে বলে মনস্থির করো। বিশ্বাস করো, মহান আল্লাহ একজন মানুষকে আলহামদুলিল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে যদি কেউ শুধু তার ক্ষমতার কথা কল্পনা করে, মহান আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছে, তাহলে সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সেই ব্রেইনকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে সত্যিই যাহা চাই, যাহা প্রত্যাশা করি, তা সবটাই সম্ভব। তবে অবশ্যই মনে ব্যাকগ্রাউন্ডে একটা কথা সবসময় মনে রাখবো, মনে পোষণ করব, আমরা যা কিছু করতে চাই সেটা যেন নেক নিয়তে হয়। ভালো কিছুর মনোভাব নিয়ে যদি শুরু করি, ইনশাআল্লাহ সেই কাজ অবশ্যই সফল হবে এবং আমার মনের মতো হবে। ইয়েস, রাইট উত্তর হচ্ছে সি নাম্বারটা। সো প্রমাণ দেব, গোয়িং হোম এটা কি বলতো? ইটস আ ফ্রেজ, PHRAS, ফ্রেজ। কেন বলতো? ফ্রেজ মানে হচ্ছে ভার্বলেস, মনে আছে তো? ভার্ব নাই কিন্তু আইএনজি হয়ে কিন্তু ভার্বের অস্তিত্ব শেষ, তার মানে এটা ফ্রেজ। ফ্রেজ কমা গ্রহণ করে। আর যখন একটা বাক্য হয়, প্রয়োজন বোধে ফুল স্টপ হতে পারে, ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেশন। এটা যেহেতু সাদা মাঠা বাক্য, অ্যাসার্টিভ বাক্য, অতএব এইখানে ফুল স্টপ হয়েছে। অতএব সব দিক থেকে লক্ষ্য করলে ইটস আ রাইট আনসার। আলহামদুলিল্লাহ, যারা সব শেষ আনসারটা দিতে পেরেছ তোমাদের সবাইকে অভিনন্দন। শেষ করবো আজকের আয়োজনটি। আজকের আয়োজনটি শেষ হলেও একেবারে শেষ হয়ে যায়নি, বিকজ এখন কেবল আমাদের হচ্ছে একটা ক্লাস হলো, একটা ক্লাস হলো, এরপরে হচ্ছে নেক্সট ক্লাস ওয়েট করছে। নেক্সট ক্লাস কি বলতো? নেক্সট ক্লাস হচ্ছে এটা 3 নাম্বার হলো, তার মানে এটা 4 নাম্বার হবে। এই পুরো আয়োজনটি তোমরা এনজয় করেছো কিনা, প্রথম ক্লাসের বিষয়গুলো বুঝেছো কিনা জানাও। দেখো, আমি এটা স্বীকার করছি কিছু জিনিস তুমি বুঝবে না, তুমি বেসিক, তুমি বলতে বলতে তোমার তো অবস্থা একেবারে খারাপ, ওই জায়গায় বুঝিনি। আরে বাবা, আমি এমন একটা জিনিস তোমাকে শেখাচ্ছি, সেই জিনিসটা আবার আমি তোমাকে দিয়েও দিয়েছি, অর্থাৎ যেটা তুমি বোঝনি আরেকবার রিপিট করো। অ্যাকচুয়ালি যাদের ক্ষুধা বেশি তারা কি করছে যেন, আজকে একজন ইনবক্সে লিখেছে যে স্যার, ক্লাসটা করার প্রতি আমি এতটা আগ্রহী হয়েছি যে আপনি বলেছিলেন যে সকালে ঘুম থেকে উঠে ক্লাসটা করতে হবে। আপনি বিশ্বাস করেন, আপনার 2টা ক্লাস শেষ করার পর যতক্ষণ না আবার 2টা ক্লাস আমি শেষ করতে পেরেছি, রিপিট করতে না পেরেছি, আমি ঘুমাইনি। এ করে সে ফজরে বেলা ঘুমিয়েছে। তুমি একবার ভাবো তো, সফল কি সে হবে না তো তুমি হবে? সফল হওয়া কি এতই সহজ? 25 দিনে নিজেকে পরিবর্তন করবে, এতই সহজ? দেখো, আমি এটার নাম দিয়েছি ইংরেজি শেখার কর্মশালা। এটা ইংরেজি শেখার ক্লাস নয়। ওকে, সো এখন ছোট্ট একটা বিরতি হবে। বিরতি মানেই হচ্ছে ছোট্ট একটা নাসির আমরা শুনব, এবং এই নাসিদের পরেই বলা যায় যে আমরা আমাদের দ্বিতীয় কি ক্লাসটা শুরু করব। ঠিক আছে? সো পুরোপুরি ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে? এখন চাই যে তোমরা শতভাগ মনোযোগ দাও। জাস্ট হচ্ছে এই নাসিরটায় শুরু হচ্ছে এখনই, একটু পরেই নেক্সট আমাদের ক্লাসটা। ওকে, গেট রেডি। তোমার ইশারাতে হেঁটে চলি রোজ, হৃদয় আকাশে করি তোমাকে খোঁজ। তুমি মনে প্রাণে আছো সবখানে, তোমারই নেই তুলনা। তোমায় পেতে আমি হৃদয় মরুভূমি হয়েছি খুব দিওয়ানা। তোমার নামে কোকিল ডাকে বনে কুহু কুহু, লাকাল হামদু কুলুহু। তোমার নামে কোকিল
তোমার সৃষ্টিতে তোমাকে খুঁজে পাই, তুমি ছাড়া যে প্রভু আর মালিক নাই। তোমার নামে কোকিল জপে বনে, কুহু কুহু লাকাল হামদু কুল্লুহু। তোমার নামে কোকিল জপে বনে, কুহু কুহু লাকাল শুকরু কুল্লুহু। তোমার নামে কোকিল জপে বনে, কুহু কুহু লাকাল হামদু কুল্লুহু। তোমার নামে কোকিল জপে বনে, কুহু কুহু লাকাল শুকরু কুল্লুহু। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করলাম। মাঝে ছোট্ট একটা ব্রেক। ওকে, সো এখন তোমাদেরকে রেডি হতে হবে। দেখা যাক কি অবস্থা। মনোযোগ ধরে রাখাটা কঠিন, এটা আমিও জানি। আমি তোমার লেভেলে থাকলে হয়তো বা কঠিন মনে করতাম, কিন্তু যখন হয়তো বা ভাবতাম যে স্বপ্ন আমার পূরণ করতেই হবে, তখন কিসের কি। দেখো, এখানে অনেক কিছু তোমাকে করতে হচ্ছে না। মনোযোগ দিয়ে শুধু ক্লাস শুনতে হচ্ছে 2টা ঘন্টা, এই তো। দয়া করে এতটুকু করো, আমাকে 25টা দিন সময় দাও। ইনশাআল্লাহ তুমি তোমার নিজেকে অন্য রকমভাবে সবার কাছে দেখবে। ভাবো তো সেই দিনটার কথা, যখন সবাই তোমাকে বলবে, আরে কিরে তোর কি এমন হলো, তুই কিভাবে এত পরিবর্তন হলি। এই চমৎকার এই বার্তাগুলো কি তুমি পেতে চাও না? সুন্দর সেই দিনের প্রত্যাশায় আশা করি ছোট্ট ছোট্ট কষ্টের মুহূর্তগুলোকে বিসর্জন দেবে। তো চলো শুরু করি আমরা দ্বিতীয় ক্লাসটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? ওকে, সো আমরা ক্লাসটা শুরু করছি। সো আমি চাইবো যে তোমরা একেবারে মনোযোগ দিয়ে, হ্যাঁ, যতটুকু দরকার ঠিক ততটুকু খুব মনোযোগ দিয়েই শুনবে, অযৌক্তিক কোনো কমেন্ট করবে না। লেটস সি। 4-এ আমরা কথা বলবো যেটি নিয়ে, সেটি হচ্ছে, তোমাদের নিশ্চয় মনে আছে যে গতদিনে আমরা দেখেছিলাম কাইন্ড অফ সেন্টেন্স। আমি যদি বলি যে সেন্টেন্স কত প্রকার, নিশ্চয়ই মনে আছে তোমাদের। কাইন্ডস অফ সেন্টেন্সেস, ইয়েস, 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আই হোপ তোমাদের মনে রয়েছে। এখন আমরা যেটা করব, এই প্রতিটা সেন্টেন্সকে আমরা একটু নিখুঁতভাবে গভীর থেকে জানার চেষ্টা করব, এবং এর সঙ্গে গ্রামারের অন্যান্য টপিকগুলোর কি সম্পৃক্ততা, কিভাবে এগুলো আবিষ্কার হয়েছে, সেই বিষয়গুলো উন্মোচন করবো ইনশাআল্লাহ। রাইট? ওকে, সো ফার্স্ট আমরা গতদিনে যে প্রকারটা দেখেছিলাম একটু রিভিউ করে দেখো লেকচার 3-তে। যে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, ওকে, অ্যাসার্টিভ। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ প্রথম যে প্রকারটা ছিল, আমরা কিন্তু আজকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ বা অন্যান্যগুলো নিয়ে কথা বলবো না, আজকে শুধু অ্যাসার্টিভ নিয়ে কথা বলবো। অ্যাসার্টিভের 2টা প্রকার তোমরা মনে রাখবে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক, আর আরেকটি হলো না বোধক। এটা তো জানি, একটা অ্যাসার্টিভ বাক্যকে আমরা হ্যাঁ বোধক এবং না বোধক দুইভাবে পরিবর্তন করতে পারি। যেমন আমি একটি বাক্য লিখি, দ্য টিচার, খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে, কিন্তু আস্তে আস্তে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে প্রবেশ করছি। দ্য টিচার কি দেব? এক্সপ্লেইন। আমি এখনও লক্ষ্য করছি যে তোমরা কেউ কেউ অন্যের কমেন্টের শুধু শুধু রেসপন্স করছো, শুধু শুধু রেসপন্স করছো। আমি ক্লাস 9-এ পড়ি, তুমি কোথায় পড়ো, মানে এগুলো কি? এগুলো আর দেখতে চাই না। PLAINS, হ্যাঁ। টিচার এক্সপ্লেইনস, কি এক্সপ্লেন করলো? লেসন, একটা পাঠ, কিভাবে? ক্লিয়ারলি। ওকে, এই হচ্ছে আমাদের একটা অ্যাসার্টিভ বাক্য, সাদামাটা বাক্য। আমি এর আগেও তোমাদের শিখিয়েছিলাম বর্ণনামূলক বাক্য। বাক্যটি শেষে ফুল স্টপ থাকবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যে বাক্যতে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে বাকি অংশ। এই ধরনের একটা সাদামাটা বাক্যকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হাঁ বোধক বাক্য, একেবারে বর্ণনামূলক বাক্য।
এই বর্ণনামূলক বাক্যকে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে হা বোধক বর্ণনামূলক, আরেকটি হচ্ছে না বোধক বর্ণনামূলক। তো আমরা বলছি একটাকে রোমান নাম্বার ইন করি আমরা, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। প্রসঙ্গত বলি, যারা পেইড ব্যাচে যুক্ত আছো তাদের আলাদা করে আর নোটস করতে হবে না, ঠিক আছে? শুধু ক্লাসটি এনজয় করো। আমি ক্লাসটি শেষ হলে পেইড ব্যাচের লিঙ্কটা দিয়ে দেবো। অ্যাফার্মেটিভের পরে আরেকটি আছে নেগেটিভ। ওকে, সো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ মানে হা বোধক বাক্য, আরেকটি হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ মানে হচ্ছে না বোধক বর্ণনামূলক বাক্য। একটি হচ্ছে হা বোধক, এটি না বোধক। এই হা বোধক বাক্যটাকে অনেকভাবে আমরা নেগেটিভ করতে পারি, সেই বিষয়টা ফার্স্টে আমরা জানবো। এরপরে আরও অনেক মজার তথ্য রয়েছে, সেগুলো একটু একটু করে শেয়ার করব। আমরা এখন নেগেটিভ করার চেষ্টা করছি। এই যে বাক্যটা অ্যাসার্টিভ, এটা তো অ্যাফার্মেটিভ, হা বোধক না? খেয়াল করে দেখো তো। ওকে, এটা অবশ্যই হচ্ছে হা বোধক। ওকে, এই বাক্যটাকে এবার আমরা কত রকমভাবে নেগেটিভ করতে পারি সেই বিষয়টা ট্রাই করব, এবং আমার সঙ্গে সঙ্গে দেখবে যে এগুলো তোমরা জানো কি না। যেমন আমি শিক্ষক এক্সপ্লেইনস দ্য লেসন, পাঠ বা পড়াটি ব্যাখ্যা করছেন কিভাবে? ক্লিয়ারলি, সহজভাবে, পরিষ্কারভাবে। শিক্ষক পড়াটি বর্ণনা করছেন বা ব্যাখ্যা করছেন কিভাবে? ক্লিয়ারলি বা চমৎকারভাবে। এই হচ্ছে বঙ্গানুবাদ। তাহলে এটা নেগেটিভ পড়তে পারি প্রথমত কত রকমভাবে, আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই একটু মেলাও। দ্য টিচার, প্রথমে আমি সাবজেক্ট নেব। এরপরে নেগেটিভের জন্য ডু নট বা ডাজ নট। এই যে কোথায় ডু নট কোথায় ডাজ নট বসে, সেগুলো শেখানোর সময় আস্তে আস্তে আসছে, একটু ওয়েট করো। দ্য টিচার ডাজ নট এক্সপ্লেইন দেব আমরা, মনে রাখবো আমরা ছোট্ট করে যে ডাজ যদি কোথাও বসে যায় পরবর্তী এস কিন্তু আর থাকবে না, এই এসটা কিন্তু এখান থেকে বাদ যাবে। সো ডাজ নট, ওকে আমি হাইলাইট করছি নেগেটিভ অংশটা। দ্য টিচার ডাজ নট এক্সপ্লেইন দ্য লেসন, বাকি যে অংশটুকু আছে থাক, তারপর বাকি যা আছে তাই। ওকে, সো টিচার ডাজ নট এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি, অর্থাৎ শিক্ষক ওই পাঠ বা পড়াটি পরিষ্কারভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করে না বা ব্যাখ্যা করে না। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আরেকভাবে বাক্যটাকে নেগেটিভ করতে পারি। আমি প্রথমে বাক্যের সাবজেক্টটা নিয়ে নেব, এবং নেওয়ার পরে আমি এখানে জাস্ট দেব হচ্ছে নেভার, যে টিচার নেভার এক্সপ্লেইন, এই বাক্যটাকে আমি নিয়ে নেব। এইবার কিন্তু আমি এস বাদ দেব না। সো যখন ডু বা ডাজ এগুলোর প্রসঙ্গ আসে তখন এস এর সম্পর্ক কিন্তু নেভার মানেই কিন্তু বেসিক্যালি ওইরকমই অর্থ দেয়। হালকা যে পার্থক্য আছে সেটা আমি পরে বলছি। সো নেভার দিয়ে আমি করতে পারি নেভার এক্সপ্লেইনস, বাকি অংশ যা আছে তাই। অর্থাৎ অর্থ কী দাঁড়ালো? শিক্ষক কখনোই পড়াটির পরিচ্ছন্ন বা সুন্দর ব্যাখ্যা দেয় না। সো আমি এখানে নেগেটিভ বললাম কি দিয়ে? নেভার দিয়ে। এবার আসো, শুধু নিজেকে প্রশ্ন করবে যে একটা বাক্যকে তুমি কত রকমভাবে নেগেটিভ করতে পারো। লেটস সি। ধরো আমি বললাম এরকম যে দেয়ার ইজ নো, এবার আমি নো দেব, নট না। দেয়ার ইজ নো, যখন আমি নো দেব তখন আমাকে নাউন একটা নিয়ে আসতে হবে। সো দেয়ার ইজ নো ক্লিয়ারিটি, CLARITY, ক্লিয়ারিটি। দেয়ার ইজ নো ক্লিয়ারিটি একটু আমাকে বানাতে হবে যে ইন দ্য টিচার্স, পরবর্তীতে এগুলো তোমাদেরকে শেখাবো যে কিভাবে এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হচ্ছে বা কেন এমনটি হলো। দেয়ার ইজ নো ক্লিয়ারিটি ইন দ্য টিচার্স এক্সপ্লেনেশন অফ দ্য লেসন। আচ্ছা, এখানে আমি এখনও দেখছি যে কেউ অযথা কমেন্ট করছে। ওকে, সো স্ক্রিনশট অনেকে দিয়েছো, কিন্তু বিশেষ করে আমি দেখতে পাচ্ছি সবাই ক্লাসে কমেন্ট বন্ধ করো, ক্লাসে মনোযোগ দাও, সামনে ম্যাজিক আছে ইত্যাদি ইত্যাদি, যেটাই বলো না কেন এটাও কিন্তু অযৌক্তিক একটা কমেন্টের মধ্যে যায়। সো যারা এই ধরনের কমেন্টগুলো করছো দয়া করে সাবধান হয়ে যাও, নিজের অনেক ক্ষতি হবে। এই গ্রুপ থেকে তুমি ব্লকড হবে, এবং ইভেন ইংলিশ মজা এবং যত রকমের আমার প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে তোমাকে ব্লক দেওয়া হবে। প্লিজ আমার কষ্টগুলো, আমার স্বপ্নগুলোর কথা ভাবো। তুমি কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছে তোমার একটা স্বপ্ন নিয়ে, সেটার কথা ভাবো প্লিজ। আমি সবশেষে তোমাদের এটাও দেখানোর চেষ্টা করব যে তুমি যদি ইংরেজি জানো তাহলে একটা জিনিসকে কত রকমভাবে তুমি মডিফাই করে নেগেটিভ করতে পারো, রাইট? এই বাক্যটাও কিন্তু নেগেটিভ। দ্যার ইজ নো ক্লিয়ারিটি ইন দ্য টিচার্স এক্সপ্লেনেশন অফ দ্য লেসন। আমার মনে হচ্ছে বাক্যটাকে তুমি বা আমি আরও একভাবে করতে পারি, এবং সেটি হচ্ছে দ্য টিচার্স
দ্য টিচার্স, আমি অ্যাপোস্ট্রোফি দেব, দ্য টিচার্স এক্সপ্লেনেশন, দ্য টিচার্স এক্সপ্লেনেশনস। আচ্ছা, আমাদের এর সঙ্গে কি এস ছিল কিনা প্রথম থেকে? যেহেতু এক্সপ্লেন্স করেছে, সো টিচার্স এক্সপ্লেনেশনস, এক্সপ্লেনেশনস। আর আমরা যেহেতু বলেছিলাম যে ক্লিয়ার, এটাকে আমরা একটু নেগেটিভ করে দেব, বিপরীত, সো দিয়ে দেব আনক্লিয়ার, আনক্লিয়ার। তাহলে অর্থটা কী দাঁড়ালো? দ্য টিচার্স এক্সপ্লেনেশন আর আনক্লিয়ার, অর্থাৎ শিক্ষকের ব্যাখ্যাটা ছিল অপরিষ্কার, মানে ভালো নয়, পরিচ্ছন্ন নয়। এখানে আমি আন দিয়ে আমি নেগেটিভ করলাম। একটু লক্ষ্য করে দেখো, অলরেডি আমি 4টা প্যাটার্নে একটা বাক্যকে আমি নেগেটিভ করেছি। ওকে, এবং সবশেষে আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি আসলে কতটা জানতে, তুমি কত রকমভাবে জানতে। আমি এই বাক্যটাকে আরেকভাবে নেগেটিভ করে দেখাই। যেমন ধরো আমি বলতে পারি দ্য টিচার এক্সপ্লেইনস, ব্যাখ্যা করে, নাথিং, কোনো কিছুই ক্লিয়ারলি, মানে কোনো কিছুই ক্লিয়ারলি বলে না, নাথিং ক্লিয়ারলি ইন দ্য লেসন। সো আমি চাইলে কিন্তু নাথিং শব্দটা ব্যবহার করেও একটা খুবই গুরুত্বপূর্ণ একজনের একটি প্রসঙ্গ আছে, আমি সেটা একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, একজনের প্রশ্ন হচ্ছে যে আগে তো আমরা জানতাম যে নেগেটিভ করলে, এখানে অনেক রকমের নেগেটিভ হয়েছে, তুমি খেয়াল করো যে আগে তো জানতাম যে নেগেটিভ করলে অর্থের পরিবর্তন হয় না। কথাটা ভুল। নেগেটিভ করলে, একটা বাক্যকে তুমি যখন নেগেটিভ করবে, এটা 2 রকমের জিনিস তৈরি হবে। একটা হচ্ছে অর্থ পরিবর্তন হবে, আর আরেকটা পরিবর্তন হবে না, দুইটাই তোমাকে জানতে হবে। সো যেটা পরিবর্তন হয় সেটা ডিরেক্ট নেগেটিভ, আর যেটা পরিবর্তন হয় না সেটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমরা একসময় কথা বলবো। আশা করি যে এই প্রশ্নটা করেছিল যে বাক্যের পরিবর্তন হয় না, না হতে পারে, বাক্যের নেগেটিভ হলে 2 রকমের ঘটনা ঘটে। ক্লিয়ার? এই কনসেপ্টটুকু একটু মাথায় রাখো, ঠিক আছে? আমরা ওভারঅল নেগেটিভটা দেখছি। বাক্যের অর্থকে নেগেটিভ করতে পারি, দ্য টিচার এক্সপ্লেন্স নাথিং ক্লিয়ারলি, একজন শিক্ষক কোনো কিছুই পরিষ্কারভাবে বলেন না ইন দ্য লেসন, এই পাঠ সংক্রান্ত বা এই পাঠে। ওকে, আমি আরেকভাবে এটাকে নেগেটিভ করতে পারি। যেমন ধরো আমি বলতে পারি দ্য টিচার্স এক্সপ্লেনেশন দ্য টিচার্স এক্সপ্লেনেশন কি সম্পর্কে? অফ দ্য লেসন অথবা অ্যাবাউট দ্য লেসন কি বলবো? ইজ নট ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। আর বেশি সামনে না এগোই, 1 2 3 4 5 6 এতগুলো প্যাটার্নে আমরা একটা শব্দকে, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। সো এখান থেকে তোমরা একটা জিনিস ধারণা নিয়ে নাও, আমরা হাবোধক যে কথাগুলো বলি, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো বলি, ক্ষেত্র বিশেষ আমার প্রয়োজনে আমি এত কিছু দিয়ে বাক্যগুলোকে নেগেটিভ করতে পারি। এটা যেন অবশ্যই প্রত্যেকের মনে থাকে। এই ডাজ বা ডু নট, এটার জন্য তোমাকে টেন্স শেখাটা খুব জরুরি, যেটা টেন্সের মধ্যে তোমাকে আমি শেখাবো। নেভার অবশ্যই মেইন ভার্বের আগে বসে, যেমন নেভার, ছোট করে মনে রাখো, নেভার প্লাস হচ্ছে এখানে মেইন ভার্ব। নেভার অবশ্যই মেইন ভার্বের আগে বসবে। নিশ্চয়ই তোমরা জানো যে এক্সপ্লেইনটা হচ্ছে মেইন ভার্ব, এর আগে শিখিয়েছি, এবং নেভার বসেছে তার আগে। ঠিক আছে? এবং প্রসঙ্গত বলি, মেইন ভার্বের পূর্বে যখন নেভার বসেছে না বোধক অর্থে, এটা কিন্তু হয়ে গেছে মূলত অ্যাডভার্ব। ছোট্ট করে একটু পাশে নোট করে রাখো, এটার নাম হয়েছে অ্যাডভার্ব। দেয়ার ইজ নো বলছে যে আমি যদি কোথাও বসতে চাই নেগেটিভ করার জন্য, তাহলে আমার ডিমান্ড হচ্ছে আমার পরে আপনাকে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ বসাতে হবে, নাউন অথবা নাউন ফ্রেজ। দেখো, ক্লিয়ারিটি, যারা জানো না একটু ছোট্ট করে জেনে রাখো, শব্দের শেষে TY থাকলে সেটা নাউন হয়। ক্লিয়ারিটি, সেন্সিবিলিটি, ওকে, শব্দগুলো নাউন, এবং নাউনের পূর্বে কি বসেছে? নো বসেছে। যদি কখনো নাউনের পূর্বে নো বসে, তো নো বলছে কষ্ট করে আমার নাম তোমরা দিয়ে দিও অ্যাডজেক্টিভ। অনেক সময় অবশ্যই এটাকে কেউ বলছে যে এটার নাম হচ্ছে ডিটারমিনার, শর্টকাটে আমি ছোট্ট করে লিখে রাখলাম। এই সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আমি ইনশাআল্লাহ তোমাদের পরে শেখাবো। ওকে, আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত আছো তারা হয়তো অনেকেই এরকম মনে হতে পারে যে স্যার
এত তথ্য এত কিছু মনে রাখবো কিভাবে? আসলে এটা একটা পূর্ণাঙ্গ আয়োজন হচ্ছে। আমি সব কিছু তোমাদের দেব। তোমাদের কাজ হচ্ছে এগুলো জাস্ট নোট করে রাখা এবং তোমাদের জীবনের জন্য এই আমি 1 থেকে 150 মানে 1 থেকে 50 পর্যন্ত যে ক্লাসগুলো নেব সেটা যে কতটা গুরুত্বপূর্ণ, কত তথ্যবহুল, এটা সব শেষে অবশ্যই বুঝবে। দ্য টিচার্স TEA, মাঝে মাঝে দু একটা বানান মিসিং হয়েছে আমার, দ্য টিচার এক্সপ্লেনেশনস আর আনক্লিয়ার। এই যে UN, যখন রুট ওয়ার্ডের সাথে আমরা কোনো কিছু যুক্ত করি নেগেটিভ করার জন্য, যেমন ধরো আন, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, নেসেসারি, আননেসেসারি, এরকম বলি না? এই যে শব্দের শুরুতে মূলত রুট ওয়ার্ড, যেটাকে আমরা বলি হচ্ছে মেইন ওয়ার্ড, মেইন ওয়ার্ডটা হচ্ছে ক্লিয়ার। ওকে, এই মেইন ওয়ার্ডের শুরুতে আমরা যখন কোনো শব্দ বসে হাবোধক বা নাবোধক করে ফেলি, এই শব্দগুলোকে বলা হয় প্রিফিক্স। এই শব্দগুলোকে কি বলা হয়? প্রিফিক্স বলা হয়। ওকে, এখন অনেকের মনে হতে পারে স্যার আপনি সেন্টেন্স শেখাচ্ছেন নাকি অন্য কিছু? দেখো, শেখাটা হচ্ছে এটাই যে তুমি যখন কোনো লেসন শিখবে ওর সঙ্গে টাচ বা ওর সঙ্গে রিলেশন রয়েছে এমন সব কিছুই কিন্তু তোমাকে শিখতে হবে। তাতে করে যেটা হবে, পরবর্তীতে এই জিনিসটাই তুমি যখন দেখবে তখন কিন্তু তোমার বুঝতে কষ্ট হবে না। ঝটপট করে ক্লাসের এই মোমেন্টে কাছের একজন বন্ধুকে এই ক্লাসটি একটু মেনশন করে দাও তো। আমরা খুব অল্প সময়ের ভেতরে আমরা 1K প্লাস আমার বন্ধুদেরকে এই সাথে দেখতে চাই। এরপরে আসো, দ্য টিচার এক্সপ্লেইনস নাথিং। নাথিংটা বেসিক্যালি যখন আমরা কোনো কিছু পজিটিভ বলি, যেমন ধরো এনিথিং, হ্যাঁ, এনিথিং, এই এনিথিং টাইপের জিনিসকে আমরা নেগেটিভ করার জন্য নাথিং ইউজ করি। ঠিক আছে? সো এনিথিংয়ের নেগেটিভ হচ্ছে নাথিং। ওকে, আরেকটি বিষয় হচ্ছে যেটা হলো তোমার সরি এখানে একটু, এবং তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো যে বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো জাস্ট কিভাবে আসে। এরপরে হচ্ছে নট দিয়ে, এবং সেটা কার পূর্বে বসেছে? অ্যাডজেক্টিভের পূর্বে। সো মনে রাখতে হবে যে নট প্লাস অ্যাডজেক্টিভ, এই মোমেন্টেও কিন্তু নটটা বসতে দেখা যায়, যেমন আর নট, ইজ নট, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যখন অ্যাডজেক্টিভের পূর্বে নট বসে যায় তখন সেটা কিন্তু হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। ব্যাস, এখন তোমরা হয়তো মনে করতে পারো কি শিখলাম, এখান থেকে কি হবে? এই তো এবার মজার কথা হচ্ছে, খুব বেশি দিন না, যদি তুমি এইচএসসি অথবা এইচএসসি মানে এসএসসি এইচএসসিতে থাকো তাহলে অ্যাডমিশনে দেখা পাবে, আর অ্যাডমিশন স্টুডেন্ট হলে চান্স পাওয়ার পর আবার জব পরীক্ষা দেখা পাবে। আর যারা একাডেমিকে পড়াশোনা করছো ফিলিং ইন দ্য গ্যাপে হেল্প পাবে। কীভাবে? দেখো, কোয়েশ্চেন করা হচ্ছে এইবার তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে যে হি নেভার লাইকস ইউ। এবার নেভারের নিচে আন্ডারলাইন করে তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো তো বাবা, বাক্যটা তো নেগেটিভ, তুমি এটা জেনেছো। ওকে, সো এখন প্রশ্ন করা হচ্ছে এটা কি অপশান এ অ্যাসার্টিভ, নাকি ইন্টারোগেটিভ, নাকি ইম্পারেটিভ? তো আমি শিওর তুমি খুব জোরসে বলবে যে স্যার যতই নেগেটিভ থাকুক ওকে, কিন্তু বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ। ফাইন, সো ইটস অ্যাসার্টিভ, আমি লিখে দিচ্ছি অ্যাসার্টিভ। কিন্তু নেক্সট যে প্রশ্নটা করা হবে, নেভার নিচে আন্ডারলাইন করে অপশানে জিজ্ঞাসা করবে যে বলো তো বাবা, এটা কি নাউন, এটা কি ভার্ব, অপশান সি এটা হচ্ছে অ্যাডভার্ব, অপশান ডি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম 4টা করে অপশান দেওয়া থাকবে। আন্ডারলাইন করা, বোল্ড করা শব্দটির নাম কি? আমার মনে হয় এবার যারা ক্লাসে ন্যূনতম মনোযোগ রেখেছিলে তারা পারবে। ধরো হতে পারে এই প্রশ্নটা তোমাকে করে ফেললো যে দেয়ার ইজ নো পসিবিলিটি, দেয়ার ইজ নো পসিবিলিটি, এই নো এর নিচে আন্ডারলাইন করে জাস্ট তোমাকে সেই অপশানগুলোই আবার দিয়ে দিচ্ছে। ওকে, যে বলো দেখি এইটার নাম কি। আরেকটি টেস্ট তোমাকে দিচ্ছে এবং সেখানে বলছে it is not helpful. It is not helpful. সো নটের নিচে আন্ডারলাইন করছে এবং তারপরে বলছে যে এইটার নাম কি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আমার বিশ্বাস আমার ক্লাসে যদি তোমাদের ন্যূনতম মনোযোগ থাকে তাহলে আমার বিশ্বাস অনেক আত্মবিশ্বাসের সঙ্গে তুমি আনসারগুলো করতে পারবে। এবং মনে রেখো, বিশ্বাস রেখো যে এই প্রশ্নগুলোই প্রতিযোগিতামূলক বড় বড় পরীক্ষাগুলোতে আসে। হয়তো বা সেন্টেন্স এটা থাকবে না, বাট ফর্মুলা বা রুলসটা কিন্তু হচ্ছে সেম। ইয়েস, সো একটু আগে আমরা জেনেছি নেভার। ওকে, এই হচ্ছে নেভার। নেভারের পরে যদি থাকে মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব। ইয়েস, সো এই নেভারটার নাম হলো অ্যাডভার্ব। রাইট? যারা বুঝে শুনে আনসার দিয়েছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। ওকে,
অ্যান্ড নাম্বার নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো পসিবিলিটি। সো আমরা একটু আগে দেখেছি কি দেখি, নো এটা অ্যাডজেক্টিভ হতে পারে, ডিটারমিনারও হতে পারে, যদি তারপরে নাউন থাকে পসিবিলিটি, রাইট? টি ওয়াই থাকলে কিন্তু নাউন হয়, অলরেডি আমি একবার বলেছি। সো এইখানে নোটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান্ড নেক্সট নাম্বার হচ্ছে ইট ইজ নট হেল্পফুল। বি ভার্বের পরে নট এবং অ্যাডজেক্টিভ, তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে নট এবং এই হচ্ছে হেল্পফুল, হেল্পফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। অতএব অ্যাডজেক্টিভের পূর্বে যখন নট বসেছে ইটস অ্যান অ্যাডভার্ব। এবার আমাকে সত্যি করে বলো তো, আত্মবিশ্বাস সঞ্চয় হলো কাদের? এরপরে যদি তোমাকে ধমকও দেওয়া হয় তাহলে সঠিক আনসারটা তোমরা কারা কারা দেবে একটু আমাকে জানাও। এই হচ্ছে মূলত লার্নিং, তুমি যা শিখছো সে শেখার সঙ্গে এগুলো হচ্ছে সম্পৃক্ততা। এবার আমরা যে সেন্টেন্সটা নিয়ে কথা বলছিলাম সেটা কোনটা বলো তো? সেটা হচ্ছে দ্য টিচার্স এক্সপ্লেইনস দ্য লেসন ক্লিয়ারলি। এই বাক্যটাকে, অ্যাসার্টিভ এই বাক্যটাকে আমি টেনে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। এখন একটা মজার বিষয় দেখো, গ্রামাটিক্যাল ফ্যাক্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু সেন্টেন্সের প্রধান প্রকারের মধ্যে রয়েছি। এখন এই বাক্যটাকে আমি একটু অন্যভাবে লিখব, সেটা হচ্ছে নেভার এগেন, এজিএন এগেন। নেভারের সঙ্গে AGAIN, নেভার এগেন, নেভারের সঙ্গে আমি একটা এগেইন লাগাবো। ওকে, যদি কোনো বাক্যতে আমি এই নেভার এগেন লাগাই, অথবা এই জাতীয় আরও অনেকগুলো শব্দ যেগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব, কি বলা হয়? নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো আমি তোমাকে দেখাবো। তার ভিতরে একটা হচ্ছে নেভার এগেন। যদি কোনো সব সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে বলছে যে আমি সেখানে শুধু একা একা বসি না, আমি সেখানে ওই টেন্সের একটা অক্সিলারি ভার্বকে সাথে নিয়ে আসি, অক্সিলারি ভার্বকে সাথে নিয়ে আসি, এবং তারপরে হচ্ছে আমি সাবজেক্ট বসাই, এবং তারপরে আমি মেইন ভার্ব বসাই, মানে যেটা আছে, এবং তারপরে এক্সটেনশন বা বাকি অংশ, বাট সবার শেষে হচ্ছে ফুল স্টপ। ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করো। আমি এই বাক্যটাকে এবার এইভাবে লিখব, খেয়াল করো, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। সো স্ট্রাকচারের কালারটা আমি একটু অন্য কালার করে দিই। এবার আমি শুরুতেই দিচ্ছি, কি দেব বলো তো? আমি দেব হচ্ছে, শুরুতেই দেব হচ্ছে নেভার এগেইন, নেভার এগেইন, AGIN, নেভার এগেইন, কখনোই আর দ্য টিচার নেব, এক্সপ্লেইনস আমি নেব, কিন্তু আমার সূত্র এবার আমি খেয়াল করব, নেভার এগেন যদি আমি কোনো বাক্যের শুরুতে নিই, তারপরে যদি আমি সাবজেক্ট নিয়ে আসি, আমি সাবজেক্ট নিয়ে আসব, কিন্তু তার আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যারা জানো মোটামুটি তারা এটুকু জানো যে এক্সপ্লেইনস মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে লুকোনো আছে ডু অথবা হচ্ছে ডাজ। যেহেতু এস আছে তার মানে এটা মূলত ডাজ ধরে নিতে হবে। তাহলে আমরা যেটা করব, নেভার এগেন ডাজ, আমরা নেভার এগেন ডাজ অক্সিলারি ভার্ব নেব। ওকে, নিলাম। এরপরে আমরা একটা সাবজেক্ট নেব, আমরা নিলাম। এরপরে মেইন ভার্ব নেব, এক্সপ্লেইন। যেহেতু ডাজ ইউজ করেছি, এর আগেও বলেছি এস বাই এস চলে এসছে, অতএব এস এখানে থাকবে না, এক্সপ্লেইন। এরপরে বাকি যা আছে তাই। এইবার একটা মজার কথা দেখো, একটু অল্প সময়ের জন্য এই দুইটা বাক্যের দিকে একটু তাকিয়ে দেখো। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন ক্লিয়ারলি, আর পরেরটা বলছে যে নেভার এগেন ডাজ দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন ক্লিয়ারলি। এই বাক্যটাকে আমি নেগেটিভ করেছি, নেগেটিভ করছি না, কিন্তু নেগেটিভের ধরনটা একটু আলাদা হয়েছে। সো এই যে ধরনটা দেখলে, যে ধরনে তোমার অক্সিলারি ভার্ব চলে আসে সাবজেক্টের আগে, বিশেষ কিছু শব্দের সমন্বয়, শব্দগুলো আমি তোমাদের শেখাবো। অনেকগুলো শব্দ আছে, নট আনটিল, নেভার এগেন, হচ্ছে এই টাইপের যে শব্দগুলো আছে, সেইগুলো যদি কোনো বাক্যের শুরুতে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে সাবজেক্ট এবং তারপরে মেইন ভার্ব, এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রেখো। যদি কখনো এমন কোনো একটি বাক্য গঠন হয়, তাহলে এই ধরনের বাক্যের নাম হচ্ছে ইনভার্সন। কি বলতো? ইনভার্সন। এই বাক্যের নাম হলো ইনভার্সন। এখন তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, আমার সঙ্গে যারা মোটামুটি ইংরেজি জানো, আমার সঙ্গে যুক্ত হয়েছে, তারা বলো তো, ইনভার্সন এই টপিকটা তোমরা কিন্তু সেন্টেন্স পড়তে যেয়ে শেখো না, পার্টস অফ স্পিচ শিখতে যেও শেখো না, টেন্স শিখতে যেও শেখো না। এই ইনভার্সন জিনিসটাকে তোমাকে শেখানো হয় একেবারে সম্পূর্ণ আলাদা লেভেলে, অন্য একটা সময়, যার কারণে তুমি দেখে এটা অবাক হয়ে যাও। কিন্তু মনে রেখো, ইনভার্সন এই জিনিসটা জন্মই হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে বিশেষ জোর দিয়ে অর্থ প্রকাশের জন্য।
তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা নতুন নতুন গ্রামারের যে শব্দগুলো দেখি সেগুলো কিন্তু নতুন না, এগুলো পুরনো, শেখানো হয়নি, তাই আসলে মূলত কঠিন লাগে। এবারে একটু একটু করে আমরা একটু সামনে আগাই। এখানে কি দেখলাম? ইনভার্সন দেখলাম, রাইট? এবার আসো, দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন কেয়ারফুলি। আমি বাক্যটাকে আবার টেনে নিয়ে আসলাম। ওকে, দ্য টিচার এবং তারপরে এস হয়েছে। মনে রেখো, যদি কোনোভাবে আমি একটু খেয়াল করো, যদি টিচারে যাতে টিচার্স দিতাম তাহলে আমি এক্সপ্লেনের সঙ্গে এস দিতে পারতাম না। দয়া করে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব হচ্ছে প্লুরাল। ছোট্ট এই সূত্রটা মনে রেখো, সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন, ভার্বের যে মিথস্ক্রিয়া, ভার্বের যে সম্পৃক্ততা, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে মিল বন্ধন, আমি একটু সহজ করে যদি বলি দ্য টিচার ইজ, কথার কথা, সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি বলি টিচার্স, এটা হচ্ছে প্লুরাল এবং ভার্বটা তখন হয়ে যাবে প্লুরাল। এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে মিথস্ক্রিয়া বা যে সম্পর্ক, এইটাকেই বলা হয় কি বলতো? বুঝতে পেরেছো কারা? রাইট, এটাকে বলা হয় সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, এগ্রিমেন্ট মানে চুক্তি, এটাকে বলা হয় এগ্রিমেন্ট, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, তো দেখবে যে এই জায়গাটা একটা হাইফেন দেওয়া থাকে। তাহলে আমরা অ্যাসার্টিভ একটা সেন্টেন্স পড়তে এসে তার নেগেটিভ দেখেছি, আমরা ইনভার্সন নামক নতুন একটা টপিকের সঙ্গে পরিচিত হলাম, আমরা দেখলাম সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক গ্রামারের ভাষায় সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট? আমরা আরেকটু সামনে এগোই। যেমন এই বাক্যটার কথাই বলি, এই বাক্যটাতে দেখা যাচ্ছে যে সাবজেক্ট এইটা হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস হয়েছে না? এই যে ভার্বের সঙ্গে এস হয়েছে, কোনো কোনো সময় দেখবে যে এক্সপ্লেইনড ইডি আছে, রাইট? কোনো কোনো সময় দেখবে আইএনজি আছে, রাইট? এই যে ভার্বের সাথে পরিবর্তনগুলো, এস বাই এস, ইডি যুক্ত হওয়ার যে পরিবর্তন, সেটার নামই হচ্ছে টেন্স। এই টেন্স নিয়ে আমরা বিশদ আলোচনা করব। শুধু ছোট্ট করে শুনে রাখো যে টেন্স নামক একটা জিনিস ইংরেজিতে রয়েছে, রাইট? আমরা আচ্ছা, একটা বিষয় আমি প্রচুর পরিমাণে তোমাদের কমেন্ট দেখছি, তোমরা কিন্তু কমেন্ট করবে না। কমেন্ট করবে না এই কারণে বলতেছি যে এই ধরনের জিনিসগুলোর আনসার তোমরা পাবে। যেমন তোমরা অনেকেই বলছো যে স্যার ইনভার্সন কি, এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন যে ইনভার্সন আসলে কি, এটা আমি কি করে বুঝবো। আমি কিন্তু তোমাকে ইনভার্সন শেখাইনি এবং এমন ভাবার কোনো কারণ নেই যে আমি তোমাকে ইনভার্সন শেখাবো না। আমি শুধু তোমাকে দেখানোর চেষ্টা করছি যে ইংরেজি গ্রামারে ইনভার্সন নামক একটা জিনিস আছে, কিন্তু সেটা তুমি এর আগে জানতে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি তোমাদেরকে শেখাবো, এখানে আমি কিচ্ছু শেখাইনি, কিন্তু তোমরা এটা অনেকেই জানতে না। জানতে কখন? অন্য কোনো লেসন হিসেবে, কিন্তু এটা যে সেন্টেন্সের সঙ্গে সম্পৃক্ত সেটা তোমরা জানতে না। তো যার কারণে ইনভার্সন মানে হচ্ছে উল্টো। শুধু এইটুকু তোমরা মনে রাখো যে সাবজেক্টের পরে ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু সাবজেক্টের আগে হচ্ছে অক্সিলারি ভার্ব, অথচ শেষে প্রশ্নবোধক চিহ্ন না হয়ে হয়েছে ফুল স্টপ। এই যে উল্টো নিয়ম, এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন আমি তোমাকে শেখাবো, এখানে এমন একটি জিনিসও বাকি থাকবে না যা আমি তোমাকে শেখাবো না। কখনো ভাববে না যে একটু টাচ দিয়ে তোমাকে শেখাবো না। আমি দেখছিলাম যে অনেকে বলছিল ইনভার্সন বুঝিনি। আরে বাবা, ইনভার্সন বোঝায়নি তো তোমাকে, ইনভার্সন নামক শব্দটার সঙ্গে জাস্ট পরিচিত করেছি। বুঝতে পেরেছো? সামনের ক্লাসগুলোতে কোনো না কোনো সময় দেখবে চমৎকার করে আমি ইনভার্সন শেখাচ্ছি। ওকে, এখন যা বলছি শুধু সেটা শোনো। ক্লিয়ার? ওকে, সো আমরা ক্লাসে ফিরে যাই। যদি আরেকটু সামনে এগোই তাহলে একটা মজার জিনিস দেখবো। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন কেয়ারফুলি। দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন কেয়ারফুলি। ওকে, একটু সামনে এগোই। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন কেয়ারফুলি, বা ক্লিয়ারলি। অর্থাৎ শিক্ষক পাঠ বা পড়াটি সুন্দরভাবে, স্বচ্ছভাবে ব্যাখ্যা করেন। এই যে ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করার ধরনটা কেমন বলো তো? ক্লিয়ারলি, চমৎকারভাবে। আমি এই বাক্যটায় যদি ক্লিয়ারলি না দিই তাও কিন্তু বাক্যটা হবে এক্সপ্লেন দ্য লেসন। লেসনটি আবৃত করে, লেসনটি সে ব্যাখ্যা করে, কিন্তু কিভাবে করে? ক্লিয়ারলি নাকি আনক্লিয়ারলি? তো তুমি বলছো ক্লিয়ারলি, তার মানে ভার্বের সম্পর্কে অতিরিক্ত যে চমৎকার তথ্যটি দিল এই বেচারা, রাইট? এইটার নাম হচ্ছে অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্ব ভার্বের সঙ্গে সম্পৃক্ত। অ্যাডভার্বের অন্য নাম হচ্ছে মডিফায়ার, FIER।
শুধু শিখে রাখো যে এই মডিফায়ার নামক জিনিস একটা আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। আমার উদ্দেশ্য হলো যে একটা ছোট্ট সেন্টেন্সের ভিতরে গ্রামারের যে প্যাটার্নগুলো আছে সেগুলো সম্পর্কে সুন্দর করে জানা। ওকে, সো আমরা জেনে নিলাম। এই যে ব্যাখ্যা দিল পরিষ্কারভাবে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল, রাইট, এটার নাম হচ্ছে মডিফায়ার। ওকে, আচ্ছা, এবার আমরা যদি আরেকটু সামনে এগোই তাহলে আরেকটা জিনিসের সঙ্গে পরিচিত হব। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন কেয়ারফুলি বা ক্লিয়ারলি। এই বাক্যটা তুমি লক্ষ্য করে দেখো, এইটা একটা স্বাধীন বাক্য। এই বাক্যের অর্থ প্রকাশের জন্য আরেকটি বাক্যের উপরে নির্ভর হতে হচ্ছে না। হচ্ছে কি না, এটা একটা স্বাধীন বাক্য। এমন না যে দুইটা বাক্য আছে, তার ভিতরে এই বাক্যের অর্থ প্রকাশের জন্য আরেকটার উপরে হেল্পফুল, মানে তাকে ওয়েট করতে হচ্ছে ওই বাক্যের অর্থের সাথে। তো যেহেতু এই বাক্যটা নিজেই স্বয়ংসম্পূর্ণ আর অন্য দ্বিতীয় কোনো বাক্যের সে প্রত্যাশা করছে না, অতএব এই বাক্যটাকে আমরা বলবো কি বলতো, এটাকে বলবো আমরা একটা ক্লজ। এটাকে কি বলবো? ক্লজ। এবং কি ক্লজ? অনেকগুলো প্রকার আছে, আমি তোমাকে পরে শেখাবো। এটার নাম হচ্ছে স্বাধীন ক্লজ। স্বাধীন ইংরেজি কি? ইনডিপেন্ডেন্ট। ইনডিপেন্ডেন্ট, অথবা আমি অন্য কথায় বলতে পারি এটা হচ্ছে মেইন ক্লজ, অথবা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। তার মানে একটা সিঙ্গেল বাক্য একটা ক্লজ, একটা সিঙ্গেল বাক্য, সেটাকে আমরা বলবো ইনডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ অথবা মেইন ক্লজ। তার মানে অ্যাসার্টিভ একটা সেন্টেন্স, যেটা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, সেখানে ক্লজ নামের একটা গ্রামারের বিষয় লুকিয়ে আছে। অথচ এই কথাটি আমরা বেসিক একজন লার্নারকে বলি না, আর বলি না বলেই একটা সময় সেই টপিকটা দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার একটা মজার কথা শুনবে। এই যে আমরা বিশেষ কৌশল খেয়াল করো, STRUCT, স্ট্রাকচার। আমরা সাবজেক্ট দিয়েছি, আমরা নিয়ম মেনে তারপরে ভার্ব দিয়েছি, এরপরে আমরা গত 1-2 লেসনে শিখেছি, এরপরে অবজেক্ট বসেছে, অবজেক্টে পরে আরও এক্সটেনশন হতে পারে, সেটা অ্যাডভার্ব বা অন্য কিছু। এই যে বিশেষ নিয়ম অনুযায়ী আমরা সাজিয়েছি, এটাকে কি বলা যেতে পারে বলতো? এগুলো কি বলতো? এক একটা ওয়ার্ড না, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। ইংরেজি গ্রামারের বিশেষ নিয়ম ফলো করে আমরা যে একটা সেন্টেন্স সাজাই, একটা ওয়ার্ড নিয়ম ফলো করে ইংরেজি গ্রামারে, সেই জিনিসটাকে কি বলা হয় জানো? দেখি, হু ক্যান সে, কে পারো বলতে? দেখি, বিশেষ কৌশল, বিশেষ নিয়ম মেনে ইংরেজি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলোকে সাজাই গ্রামারের ভাষায়, তাকে কি বলা হয়? একটু পজ দিয়ে ট্রাই করতে পারো। সেন্টেক্স। তার নাম হচ্ছে সেন্টেক্স, অর্থাৎ বাক্যতত্ত্ব, রাইট? সেন্টেক্স মানে হচ্ছে ইজ ইকুয়াল টু সেন্টেন্স বিল্ডিং। আমি অন্য কথায় বলতে পারি ওয়ার্ড, ছোট্ট করে অর্ডার, কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসবে সেটির নাম হচ্ছে সিনট্যাক্স। এবং শুধু তাই না, এই যে সাবজেক্ট, ভার্ব, গ্রামারের যত কিছু আলোচ্য বিষয় আছে, বাক্যে যারাই ব্যবহার হয়, এই সবগুলোর আলোচনার বিষয় নামই হচ্ছে সিনট্যাক্স, রাইট? আশা করি পরবর্তীতে হঠাৎ করে ধুম করে সিনট্যাক্স এই লেসনটা দেখে মোটেই অবাক হয়ে যাবে না, ঠিক আছে? সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স বিল্ডিং, রাইট? সেন্টেন্স, TENC, সেন্টেন্স বিল্ডিং। সেন্টেন্স বিল্ডিং করার বিশেষ ক্ষমতাকে বা বিশেষ রুলস বা নিয়মকে বলা হয় সিনট্যাক্স। থ্যাংক ইউ সো মাচ। আশা করি প্রত্যেকে বুঝেছ যে ইংরেজির এই লেসনগুলো বেসিক্যালি হচ্ছে একে অপরের সঙ্গে সম্পৃক্ত। তাহলে একটা জিনিস আমরা একটু জেনে দেখি, যদিও আমরা সেন্টেন্স এখন পড়ছি, কি পড়ছি বলতো? সেন্টেন্স। এবং সেন্টেন্সের আমরা প্রথম যে প্রকারটা অ্যাসার্টিভ পড়লাম, ওকে, ASSERTIV, অ্যাসার্টিভ পড়লাম। এবং অ্যাসার্টিভের দুইটা প্রকার আমরা দেখেছি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হাবোধক এবং নাবোধক, এইটা পড়তে এসে আমরা গ্রামারের আরও কত কিছু শিখেছি, সেটাই এবার একটু দেখার পালা। একটু দেখি আমরা কি কি শিখলাম। আমরা সিনট্যাক্স কাকে বলে শিখেছি, আমরা ক্লজ দেখেছি, আমরা মডিফায়ার কি মোটামুটি টাচ নিয়েছি, টেন্স নামের একটা গ্রামারের জিনিস রয়েছে জেনেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে জেনেছি, ইনভার্সনের প্রাথমিক একটা ধারণা নিয়েছি না? ওকে, কিন্তু আমরা কি শিখছিলাম বলো তো? আমরা তো সেন্টেন্স শিখছিলাম না? রাইট। এবং যখন এই জিনিসগুলো তোমাদেরকে শেখানো হয়, সেটা যদি আসলে ধরে ধরে শেখানো হয়, তাহলে এই টপিকগুলো, লেসনগুলো তোমার কাছে কখনোই অবাক হওয়ার মতো কোনো লেসন মনে হবে না। ওকে, আজকের আলোচনাটা খুব বেশি লম্বা করব না, ছোট্ট করে
আচ্ছা, দয়া করে কেউ আসলে অযথা কোনো কমেন্ট না করার জন্য বলা হচ্ছে, কারণ অন্যের জন্য ডিস্টার্ব হচ্ছে। আলোচনা আজকে দ্রুত শেষ করব ছোট্ট করে একটা টেস্ট দিয়ে। টেস্টটা হচ্ছে, দেখি তোমরা কারা কারা সেটা ধরতে পারছো। ঠিক আছে, গেট রেডি। সো আমি বাক্যটা দিচ্ছি, দ্য বয়েজ, ওকে, দ্য বয়েজ ডিমান্ড, অর্থাৎ বালকদের চাহিদা, অ্যাবাউট দ্য প্রবলেমস, সমস্যা সম্পর্কে বালকদের যে চাওয়া, ডিমান্ড। সো আমি বলবো প্রবলেমস, ফিলিং ইন দ্য গ্যাপ, মেনশনেবল, able। ঠিক এই ফিলিং ইন দ্য গ্যাপে আমি কি ভার বসাবো? অপশন এ আমি কি ইজ নেব, অপশন বি আমি আর নেব। ঝড় গতিতে ঝটপট করে জানাও দেখি। তোমাদের সময় শুরু হয়েছে। দ্য বয়েজ ডিমান্ড অ্যাবাউট দ্য প্রবলেম ... মেনশনেবল। প্রসঙ্গত বলি, এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ, একেবারে বর্ণনামূলক একটি বাক্য। ওকে, আশা করি অবশ্যই তোমরা পারবে। বর্ণনামূলক একটি বাক্য। এই কোশ্চেনে আনসার দেওয়ার পর আমি নেক্সট কোশ্চেনে আসবো। ইয়েস, অনেকে রাইট আনসার দিয়েছো। দ্য বয়েজ ডিমান্ড, বালকদের চাহিদা, অ্যাবাউট দ্য প্রবলেমস। অনেকেই যারা কম বোঝে তারা যেটি করবে, যে প্রবলেমসের সঙ্গে এস রয়েছে, অতএব অনেকে আর দিয়ে ফেলবে। কিন্তু মনে রাখতে হবে, যখনই সাবজেক্ট কোথাও থাকে আর সাবজেক্টের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস থাকে, রাইট, এরপরে মূলত হেড ওয়ার্ড থাকে। কি থাকে? হেড ওয়ার্ড। ছোট্ট করে জেনে রাখো, এই হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, সাবজেক্টের সঙ্গে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, সো পরেরটা হচ্ছে আমার হেড ওয়ার্ড, রাইট। সো হেড ওয়ার্ড হচ্ছে মূল জিনিস, হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার বসবে। আমার হেড ওয়ার্ড হচ্ছে ডিমান্ড, চাহিদা, বালকদের চাহিদা, সমস্যা সংক্রান্ত যে চাহিদা সেটা উল্লেখ করার মতো। তাহলে অবশ্যই ডিমান্ড যেহেতু সিঙ্গুলার, অথবা আমাকে এখানে ইজ নিতে হবে। এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, অনেক সময় সাবজেক্ট চেনা খুব মুশকিল। অনেকেই মনে করবে বয় সাবজেক্ট, অনেকে মনে করছে দ্য প্রবলেম সাবজেক্ট, অনেকে মনে করছে ডিমান্ড সাবজেক্ট। এই যে একটা জায়গার ভিতরে আমরা তো এমনটা শিখেছিলাম যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তো তখন আমাদের একটা ভিতরে ধারণা জন্ম নিয়েছে। ধারণাটা কি? ধারণা হলো যে ভার্বের আগে যা থাকবে সবই মনে হয় সাবজেক্ট, রাইট। আসলে সাবজেক্ট অবশ্যই সবটুকু, বাট সাবজেক্টের হেড ওয়ার্ড আছে। হেড মানে কি? মূল। কলম তো, বাট কলমের একটা হেড আছে না, ঠিক এরকম সাবজেক্ট পুরোটাই, কিন্তু তার হেড হচ্ছে ডিমান্ড। সো সাবজেক্ট অনেক বড় হতে পারে, কিন্তু হেড ওয়ার্ড হয় ছোট। হেড ওয়ার্ড চেনার নিয়মগুলো বিস্তারিত নিয়ে কথা বলবো একটা সময়। শুধু জানিয়ে রাখলাম, এই নামের একটা জিনিস ইংরেজিতে আছে। এবং তুমি যা জেনেছো যে সাবজেক্টের পরেই ভার্ব, এমন না, এই ভার্বের আগে আরও অনেক লম্বা একটা জিনিস থাকতে পারে। সো হেডওয়ার্ডটা যেহেতু হচ্ছে সিঙ্গুলার, তা আমি ভার্ব কি নিলাম? সিঙ্গুলার নিলাম। এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাকে প্রতিযোগিতামূলক প্রশ্ন করতে পারে। খেয়াল করো, দ্য বয়েজ ডিমান্ড অ্যাবাউট দ্য প্রবলেম ইজ মেনশনেবল। তো এখানে ধরো কোয়েশ্চেন করছে যে এই বাক্যটাকে কি বলা যেতে পারে? অপশন এ, এটা হচ্ছে মেইন ক্লজ। অপশন বি, সাবঅর্ডিনেট ক্লজ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখন আমি ধরে নিচ্ছি যে তোমাকে আমি ক্লজ শেখাইনি, কিন্তু একটা জিনিস তোমাকে শিখিয়েছি। সেটা হলো, একটা যদি লম্বা বাক্য হয় এবং সেই বাক্য তার অর্থ প্রকাশের জন্য আর অন্য কোনো বাক্যের উপর নির্ভর না করে, তাহলে তাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ। মনে আছে? একটু আগে শিখিয়েছি। ইনডিপেন্ডেন্ট ক্লজেরই অপর নাম হচ্ছে মেইন ক্লজ। তার মানে সিঙ্গেল একটা সেন্টেন্স, ছোট্ট করে নোটটা করে নাও, ছোট্ট করে নোটটা করে নাও, সিঙ্গেল একটা সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স ইজ ইকুয়াল টু, সেটি হচ্ছে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি জিনিসগুলো মনে থাকবে। একটু একটু করে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, হেড ওয়ার্ড বানানটা ভুল হয়েছে, একজন ভুলটা ধরেছে, থ্যাংক ইউ। এগুলো ধরে দিতে হবে ইনশাআল্লাহ। ব্যাস, তাহলে আজকের আয়োজনটি শেষ করবো অল্প সময়ের ভেতরে, বিকজ আমি চাচ্ছি সামনের ক্লাসটায় তোমাদের হচ্ছে নেক্সট যে ক্লাসটায়, সেখানে ইন্টারোগেটিভের প্যাটার্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ,
আর তারপরে ইম্পারেটিভ, তারপরে কি আছে অপটেটিভ, এবং হচ্ছে এরপরে এক্সক্লামেটরি। এই হলো পরবর্তী তাদের এটি বলা থাকবে, দ্রুত তোমরা পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, তোমরা কিন্তু ক্লাসটা শেষ করে ফেলেছো, আর পেইড ব্যাচে ভর্তি হতে হবে না, তোমরা অলরেডি ভর্তি আছো। আয়োজনের শেষে তোমাদেরকে বলি, পুরো একটা ক্লাস করেছো 2 ঘন্টার, অনেক কিছু শিখেছো। এর ভিতরে অনেক কিছু যে জানতে পারো নি, বুঝতে পারো নি, এটাই স্বাভাবিক। বিশেষ করে যাদের বেসিক দুর্বল তারা তো বলছে যে কিছু বুঝিনি। আরে বাবা, কিছু বোঝনি এটা বলো না, বলো এটা বলো যে কিছু বুঝেছি কিন্তু অনেকটা বুঝিনি। এইভাবে একটু একটু করে যদি শেখো, একটা জিনিস ভাবো তো, তুমি ক্লাস করছো না কিন্তু তোমার এক বন্ধু ভর্তি হয়েছিল, ও 7 দিন ক্লাস করলো, 7 দিনে 14টা ক্লাস হয়ে যাবে। এই 14টা ক্লাসে সে যা যা শিখবে, তুমি কি সেটা শিখবে? মোটেই না। কঠিন, আমি মানছি, কিন্তু 7 দিন ক্লাস না করার ফলে তুমি যতটা পিছিয়ে গেলে, আর যে 7 দিন ক্লাস করলো সে কতটা এগিয়ে যাবে একবার কল্পনা করে দেখো। দয়া করে তোমার প্রতিযোগী সেই বন্ধুকে এগিয়ে যেতে দিও না। সো বি কেয়ারফুল অ্যান্ড বি সিরিয়াস। জীবনে এমন সুযোগ আর পাবে না। শুরু হয়েছে 25 দিনের পথ চলা, ইনশাল্লাহ থাকবে আমার সাথে, চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে যাওয়ার। আমি যদি শেষে প্রশ্ন করি সফল হবে কারা, তাহলে বলবো প্রথম থেকে লেগে থাকবে যারা। আমি যদি আবারও বলি সফল হবে কারা, আমি বলবো যারা অজুহাত দেখানো বাদ দিয়েই পূর্বের ক্লাসগুলো রিপিট করবে যারা। আমি যদি বলি সফল হবে কারা, বলবো অযথা কমেন্টগুলো বর্জন করে প্রয়োজনীয় ক্লাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেবে যারা। আমার খুব ঈর্ষা হয় জানো, আমি আমার লাইফে এত ইনফরমেটিভ, এত তথ্যবহুল ক্লাস পাইনি। দিনে দিনে বিভিন্ন জায়গা থেকে শিখেছি, পড়েছি, সেটা বুঝে আজকে তোমাদেরকে এত কিছু দিচ্ছি। নিচ্ছ না তো? একসময় ঠিক ঠিক বুঝবে। আর যারা নিচ্ছ তারা অনুপম হবে, নিজেকে অন্যভাবে আবিষ্কার করবে। আগামীকাল শুক্রবার, যেদিন ক্লাস নিচ্ছি, শুক্রবারের কাজ দিচ্ছি তোমাদের। যে কয়টা লেকচার হলো 1 থেকে 4, সবগুলো লেকচার রিপিট করবে যতবার সম্ভব। সমস্যা যেগুলো বের হবে খাতায় নোটস করবে। আর আগামী ক্লাস অনুষ্ঠিত হবে শনিবার। সেদিন আমি যখন জিজ্ঞাসা করব তোমরা 1 থেকে 4 পর্যন্ত রিপিট ক্লাসগুলো করেছো কিনা, সেদিন যেন তোমাদের মিথ্যা বলতে না হয়। সেদিন যেন প্রত্যেকে কমেন্টে লেখো জি স্যার করেছে, এবং সেই জি স্যার অথবা ইএস স্যারের ভেতরে যেন সত্য লুকিয়ে থাকে। আর অনেকেই একটা কথা বলছিলে যে স্যার টেস্ট পরীক্ষা নিলা হয় 2-4টা পর বা একটা। তুমি একবার ভাবো তো কতগুলো টেস্ট নিয়েছে একটা ক্লাসের মধ্যে, তুমি কি জানো? এই টেস্টগুলোই তোমার জীবনের জন্য বেসিক। পৃথিবীর যত রকমের টেস্ট, যত যাই কিছুই দেওয়া হোক না কেন, এগুলোই তোমাকে সমৃদ্ধ করবে। মনে রেখো, মেধাবী ভিন্ন কিছু নয়, পরিশ্রমের মধ্য দিয়ে মেধাবী হয়। শুধু নিজেকে প্রশ্ন করো 2টা ঘন্টা সময় তুমি আমাকে দিতে পারবে কিনা। এভাবে 25 দিন 2টা করে ঘন্টা সময় দাও, এরপর নিজের কি পরিবর্তন হয় সেটা দেখো। কিন্তু মাঝপথে থেমে যেও না। আমার বড্ড স্বপ্ন তোমাদেরকে নিয়ে, তোমরা ভিন্ন কিছু করবে। তোমাদের সবশেষে কমেন্টের দিকে তাকিয়ে আজকের আয়োজনটি শেষ করব, আবারও সেই নাশিদটা প্লে করে। একটু শিথিলায়ন হও, আর এর মধ্যে দিয়ে বিদায় নিই ইনশাআল্লাহ। তোমাদের আগামী দিনগুলো সুন্দর হোক এই প্রত্যাশায় আজকের ক্লাসটির ইতি টানছি। কমেন্টে নজর রাখছি, তোমাদের আজকের ক্লাসের বিষয়ে জানতে চাই কেমন লেগেছে আজকের ক্লাস, ব্যাপার তোমার অনুভূতি। ভালো থেকো সবাই, যে ভালো শেষ নেই। সুখে থেকো যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।